ঠিক আছে বাবারা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়ব গুণগত রসায়ন, অনুশীলনী প্রশ্ন, কবির স্যারের প্রশ্ন। এই কারণে কবির স্যারের বইয়ে যে প্রশ্নগুলো আছে বই ধরে ধরে তোমাকে আমি সলভ করাবো। এটা তোমার অ্যাডমিশনের জন্য প্রচুর হেল্প করবে। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার টপিক গুণগত রসায়ন। আমি হলাম জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজ। ঠিক আছে, চলো শুরুতেই বলে রাখি, কবির স্যারের বইয়ে অনেকগুলো এমসিকিউ আছে। প্রায় 400 থেকে 500 করে এমসিকিউ আছে এক একটা চ্যাপ্টারে। এই প্রত্যেকটা এমসিকিউ আমরা সলভ করাবো 3টা পার্টে। ফার্স্ট অফ অল জেনারেল এমসিকিউ, এরপরে কিছু বোর্ড এমসিকিউ আছে, এটার জন্য আলাদা পার্ট হবে, এবং অ্যাডমিশনের জন্য কিছু এমসিকিউ কবির স্যারের বইতে দেওয়া আছে, যেটা অনুশীলনীতে আছে, আমরা সলভ করাবো। এবং সবসময় জেনে রাখবা, মেডিকেল অ্যাডমিশনে ওই যে বহুপদী কোশ্চেন আছে এগুলা বাদ চলে যায়। তারপরে যেগুলা হচ্ছে তোমার অভিন্ন তথ্যভিত্তিক অর্থাৎ উদ্দীপক রিলেটেড কোশ্চেন থাকে, এইগুলো কিন্তু বাদ চলে যায়। এইগুলো থেকে কিন্তু কোশ্চেন তেমন আসে না। তারপরে যতটুকু না পড়লে নয়, আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ওকে, আসো প্রথম প্রশ্ন আমরা শুরু করি। 2p অরবিটালে প্রথম প্রশ্ন বলতেছে 2p অরবিটালে n এবং l এর মান কত? এই যে n এবং l এর মান আমি ঠিক যেইভাবে পড়াই তোমরা সেইভাবে পড়ো, দেখবা একটা এমসিকিউ সলভ করলে আরো 10 থেকে 20টা এমসিকিউ তুমি নিজ গতিতে পারবা। এই কারণে তুমি জাস্ট দেখতে লাগো আমি কি কি পড়াইতেছি। ওকে, দেখো এইগুলা সব এক একটা কোয়ান্টাম সংখ্যার মান n l m s। ঠিক আছে, তো এইটা নিয়ে যদি আমাদেরকে জানতে হয় আমরা একটু জেনে আসি। ব্যাপারটা হলো, ওকে, কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা n, n বলতে কি বুঝো? প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা হইতে পারে 1 2 3 4, যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে বাবারা, ওকে। এরপরে আসো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান। l এর মান কি কি হইতে পারে? 0 1 2 3। আমরা 3 পর্যন্তই চিন্তা করি, কিন্তু আসলে l এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে কত পর্যন্ত বাবারা? n-1 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, এই l যদি হয় 0 তাহলে সেটা s উপশক্তি স্তরকে নির্দেশ করে। যদি l এর মান 1 হয় তাহলে সেটা p উপশক্তি স্তরকে নির্দেশ করে। যদি l এর মান 2 হয় তাহলে সেটা d অরবিটালকে নির্দেশ করে। উপশক্তি স্তর, অরবিটাল আলাদা ফ্যাক্টর, এগুলোকে আমরা সচরাচর কি বলি? উপশক্তি স্তর। যখন এইটাকে আবার ভাগ করব বিভিন্ন ভাগে, যেমন p কে তুমি 3টা ভাগে পাবা, px py pz, এরা হচ্ছে কি বলতো বাবারা? অরবিটাল। ওকে, 3 যদি হয় তাহলে পাবো f উপশক্তি স্তর। ওকে, এরপর আসো l এর পরে পাই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা অরবিটাল সংখ্যাকে নির্দেশ করে। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাতে কি নির্দেশ করে বাবারা? অরবিটালকে নির্দেশ করে। এটা কেমন হবে? -l থেকে জিরো সহ, -l থেকে 0 সহ +l পর্যন্ত। কোন পর্যন্ত বলো? +l পর্যন্ত। ক্লিয়ার? এই m এর মান কতটি? m এর মান যেই কয়টি হবে অরবিটাল সংখ্যা সেই কয়টি হবে। যেমন আমি যদি তোমাকে সাপোজ p অরবিটালের কথা বলি, এই যে p অরবিটালের কথাটা বলি, p এর ক্ষেত্রে l এর মান কত? 1। তার মানে m এর মান কত হবে বলো তো? -1 0 +1। 3টা পাইলাম। এই 3টার জন্য আমরা p অরবিটাল পাবো কয়টা? দেখো m এর মান কিন্তু 3টা পাইছি। 3টা পাইছি মানে p তে অরবিটাল কয়টা? 3টা। দেখো একটা হচ্ছে p x, একটা পি ওয়াই, আর একটা পি জেড। বুঝতে পারছো? পি এক্স, পি ওয়াই, পি জেড, এই হচ্ছে আমরা 3টা অরবিটাল পাইলাম। নেক্সট, এখন দেখো আমাদের যেটা বাকি সেটা এস কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান সবসময় মনে রাখবা কেমিস্ট্রির ক্ষেত্রে +12 -12। কি কি হাফ বললাম? +12 -12। একবার লিখে দিই, +-12। ওকে, তাহলে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান পাইলাম 2টা। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কয়টা পাইলাম? 2টা পাইলাম। আর m এর মান যদি বলি, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান অ্যাকচুয়ালি যেটা দাঁড়ায় 2l+1 সংখ্যক। কতটি? 2l+1 সংখ্যক। এই m এর মান দেখো 3টা না? তাহলে 3টা মানে কি? l এর মান 1 বসাও তো, দেখো 2l+1 এ বসাও, 2 অক্ষে 2 +1, তার মানে 3টা। দেখো m এর মান 3টা পাবা তুমি।
বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমাদের মানে শর্টকাট। তাহলে আমরা এখন যাই দেখি কি বলতেছিলাম, তাই না? ওকে, আমরা যেখানে যাচ্ছিলাম ফাইলসে, এই যে আমাদের এখন অনুশীলনী কোশ্চেনে চলে আসলাম। দেখো প্রথমে বলতেছে 2p অরবিটালের ক্ষেত্রে n এবং l এর মান কত কত। তুমি জানো 2p বলা হয়েছে, 2p মানে কি n এর মান 2 প্রধান কোয়ান্টাম সংখ্যা, p অরবিটাল বলছে l এর মান জানতে চাইছে, p অরবিটালের জন্য l এর মান কত 1, তার মানে आंसर কত হবে খ হবে n = 2 l = 1। বোঝা গেছে? তোমাকে বলতে পারে 3d অরবিটালের মান কত n এবং l এর মান, বলতে পারে m এর মান কত। ঠিক আছে, এই কারণে আমরা একবারে পড়াই ফেললাম। ঠিক এইভাবে তোমাকে জিনিসগুলো একবারে জানতে হবে, জানলে দেখবা আরো 10-12টা এমসিকিউ তুমি সলভ করতে পারবা। তোমাকে আমি দেখাবো, সমস্যা নাই, তুমি জাস্ট একটু ধৈর্য ধরে খাতা কলম নিয়ে বসো এবং আমি কিছু কিছু কোশ্চেন বলবো, তোমরা এই কোশ্চেনের আনসারগুলো আমাকে কমেন্টে দিবা, যেহেতু এটা রেকর্ড ক্লাস, তো এইগুলোর আনসার আমাকে কমেন্টে দিবা। কমেন্টে দিলে কি হবে, আমি বুঝতে পারবো যে তুমি ক্লাস করছো। ওকে, একটি মৌলের পরমাণুর বহিস্থ স্তরের ইলেকট্রনীয় কাঠামো দেখো n-1 p6 এবং ns1 আছে। তার মানে তুমি এটা দেখেই বুঝতে পারতেছো এটা কিন্তু লাস্ট ইলেকট্রন কোথায় গেছে, s অরবিটালে গেছে। s অরবিটালে যাওয়া মানে কি, এটা s ব্লক মৌল। এখন চিন্তা করো s ব্লক মৌলের মধ্যে কয়টা গ্রুপ আছে, পর্যায় সারণী চিন্তা করো তো, দুইটা, গ্রুপ 1 এবং গ্রুপ 2। এখন আমাকে দেখতে হবে s অরবিটালে কয়টা ইলেকট্রন আছে, দেখো তো s1 দিছে, ns1, তার মানে এটা গ্রুপ 1 এর মৌল, তার মানে গ্রুপ 1 এর মৌল, আমরা এটা বুঝে গেলাম। আর গ্রুপ 1 এর মৌল সমূহ কেমন হয়, ধাতু। গ্রুপ 1 এর মৌলগুলা কি হয়, ধাতু হয়। আচ্ছা, তাহলে গ্রুপ 1 সম্পর্কে আমরা একটু আলোচনা করতেছি। তো গ্রুপ 1 এর মৌলগুলা হয় ধাতু, s ব্লক মৌল, এবং এরা সবসময় কি হয়, এদের চার্জ হয় প্লাস। তার মানে সোডিয়াম বললে সোডিয়াম প্লাস হবে, সোডিয়াম কখনো 2 প্লাস হইতে পারবে না, সোডিয়াম কখনো 2 প্লাস হইতে পারবে না, সোডিয়াম প্লাস হয়। তারপরে তুমি যদি পটাশিয়াম চিন্তা করো, পটাশিয়াম প্লাস হয়, পটাশিয়াম 2 প্লাস কি দেখছো, দেখো নাই। তাহলে এখন আসো, ও এটা তো বহুপদী, তারপরে দেখো বহুপদীটা সলভ করাই দিলাম, কিন্তু আসলে বহুপদী তোমার সলভ করা লাগবে না, তুমি যদি চাও বহুপদীটা সলভ করলে করতে পারো। এইভাবেই সলভ করতে হয়। দেখো তো, মৌলটি m প্লাস ক্যাটায়ন গঠন করবে, যেহেতু গ্রুপ 1 এর মৌল, m2+ নয়, কারেক্ট, 1 নম্বরটা কারেক্ট। কিন্তু 2 নম্বরে আসো, মৌলটি সমযোজী যৌগ গঠন করে। গ্রুপ 1 এর মৌলগুলা ধাতু, ধাতুগুলা কি সমযোজী যৌগ গঠন করতে দেখি না, এদের মধ্যে ধাতব বন্ধন থাকে এবং এরা আয়নিক যৌগ গঠন করে। ধাতুগুলা কোন ধরনের যৌগ গঠন করে বাবারা, আয়নিক যৌগ, তার মানে 2 নাম্বার অপশন বাদ। বহুপদীর ক্ষেত্রে একটা মজার ব্যাপার, তুমি যখনই একটা অপশনকে বাদ দিতে পারবা, বাকি দুইটা আনসার, বাকি দুইটা আনসার। তাহলে বাকি দুইটা আনসার কি হবে, 3 নম্বরটা দেখো, পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌল, এটা তো কারেক্ট তুমি জানো, মানে 1 এবং 3, 1 ও 3 কোথায় আছে, ঘতে আছে। উত্তর কত, ঘ, 1 এবং 3। নেক্সট আসো, 3 নম্বর, খুবই সুন্দর একটা প্রশ্ন। এ একটা যৌগ বা পদার্থ দেওয়া আছে, তার দ্রাব্যতা দেওয়া আছে 25, বি একটা আছে, তার দ্রাব্যতা দেওয়া আছে 62, সি আর একটা আছে, তার দ্রাব্যতা দেওয়া আছে 12। বলা হচ্ছে এই তিনটি কঠিন পদার্থ মিশ্রণ থেকে যদি পৃথক করতে হয়, কিভাবে পৃথক করব। দেখো এই ধরনের একটা সেম এমসিকিউ হাজারিনাক স্যারের বইতে আছে। ঠিক আছে, তাহলে যদি এই এমসিকিউটাই হাজারিনাক স্যারের বইয়ে থাকে, তুমি কোনটা ফলো করবা, মেডিকেলের ক্ষেত্রে সবসময় তোমাকে ফলো করতে হবে হাজারিনাক স্যার। বোঝা গেছে? ওকে, কিন্তু কবির স্যারের বইয়ে যে আনসারটা দেওয়া আছে, যেহেতু আমরা কবির স্যারের বই সলভ করাইতেছি, কবির স্যারের বইয়ে যে আনসারটা দেওয়া আছে আমরা সেটাই বলবো, কারণ এটা কবির স্যারের বই। কিন্তু আমি তোমাকে বলবো, তুমি বলতে পারো যে বাবা, যে একই প্রশ্ন কবির স্যারের বইতেও আছে, হাজারিনাক স্যারের বইতেও আছে, কোনটাকে ফলো করা উচিত। মেডিকেলের ক্ষেত্রে তুমি হাজারিনাক স্যারকে ফলো করবা। বুঝতে পারছো? যেহেতু কবির স্যারের বইয়ের কোশ্চেন সলভ করাচ্ছি, তোমাকে কবির স্যারের আনসারটা দেখাই দিই। এটা হচ্ছে আংশিক কেলাসন। কি কেলাসন? আংশিক কেলাসন। আবার হাজারিনাক স্যারে এটা হয়ে লেখা আছে, দেখবে দ্রাবক নিষ্কাশন, কারণ দ্রাব্যতার ভিত্তিতে পার্থক্য করতেছে। এখন তোমাকে কিছু জিনিস আমি বলে দিই, কিছু জিনিস বলে দিই। যদি কেলাসন বলে, এইখানে না, জায়গা নাই যেহেতু, আমরা একটু বোর্ডে যাই আবার। হ্যাঁ, ওকে, দেখো যদি তোমাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড
বা খাবার লবণ তুমি পৃথক করতেছো, খাবার লবণকে পৃথক করতেছো, এটা বলবা কেলাসন। ঠিক আছে, উত্তর হবে কি কেলাসন। যদি তোমাকে বলে চিনির দ্রবণ পৃথক করতেছো, চিনি পৃথক করতেছো, অনেক বইতে লেখা আছে চিনিকে গাঢ় করতেছি, চিনিকে গাঢ় বা চিনি মিষ্টতা বাড়াচ্ছি, চিনির মিষ্টতা বাড়াচ্ছি অথবা চিনি পৃথক করতেছি, তুমি আনসার দিবা হচ্ছে আংশিক কেলাসন, আংশিক কেলাসন। যখন তোমার কাছে কিছু সুগন্ধির কথা বলবে, সুগন্ধি, যেমন আমি তোমাকে বললাম যে সুগন্ধি তেল নিষ্কাশন, বা তোমাকে বললাম যে সেন্ট, বডি স্প্রে দেয় না, এই সেন্টগুলা নিষ্কাশন, এই যে দ্রাব এইগুলা যে যেগুলোতে গন্ধ আছে, সুমিষ্ট ঘ্রাণ আছে, ঠিক আছে, এই সুগন্ধি যদি নিষ্কাশন বলে, এটার ক্ষেত্রে তুমি দেখাবা বাষ্পপাতন, বাষ্পপাতন। যদি তোমাকে বলা হয় তেল নিষ্কাশন, তুমি তেল নিষ্কাশন করতে চাচ্ছ, যে কোনো জায়গা থেকে ভোজ্য তেল নিষ্কাশন, সোয়াবিন তেল নিষ্কাশন, মানে তেল পৃথক করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে দেখাবা দ্রাবক নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন। আর যদি তোমার কাছে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থ থাকে, যেমন আমি তোমাকে বললাম সোডিয়াম ক্লোরাইডের সাথে কর্পূর দেওয়া আছে, তুমি জানো কর্পূর একটা উদ্বায়ী পদার্থ, সোডিয়াম ক্লোরাইড বা চিনির সাথে দেওয়া আছে আয়োডিন, তুমি জানো আয়োডিন একটা উদ্বায়ী পদার্থ। এই যদি কোথাও তুমি একটা উদ্বায়ী পদার্থের নাম পেয়ে যাও, যখনই তুমি উদ্বায়ী পদার্থের নাম পেয়ে যাবা, তোমাকে দাগাইতে হবে কি বলতো, ঊর্ধ্বপাতন। কি পাতন? ঊর্ধ্বপাতন। কারণ এইটা আমরা পৃথক করি কোন পদ্ধতিতে? ঊর্ধ্বপাতন পদ্ধতিতে। সোডিয়াম ক্লোরাইড পৃথক করা হয় কোন পদ্ধতি? কেলাসন পদ্ধতি। পরীক্ষায় এইভাবে কোশ্চেনটা আসবে। তো চলো আমরা একটু যাই। এই যে, তাহলে এইখানে বললাম কি দ্রাব্যতার ভিত্তিতে এটা আংশিক কেলাসন, কবির স্যারের বইয়ে আছে। নেক্সট আসো, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এটা যেহেতু বহুপদী, এটা আমরা বাদ দিয়ে দিই, বহুপদী আসবে না। তারপরে তোমাকে একটু দেখাই দিই যাও, যেহেতু তোমাদের মন মানে না। দেখো, এটার ইলেকট্রন বিন্যাস করে 3s2, পি অরবিটালে 3টা আছে, পি অরবিটালে কয়টা আছে? 3টা ইলেকট্রন আছে। যে 3টা ইলেকট্রন থাকে, তুমি চিন্তা করো তো এটা কি বোঝাচ্ছে। দেখো, আমরা আগে ইলেকট্রনটা কাউন্ট করি, কাউন্ট করলে তুমি বুঝতে পারবে এটা আসলে কি বোঝাচ্ছে। এখানে 10, 10 আর 2 12, 12 আর 3 15, 15 যদি পারমাণবিক সংখ্যা, এটা ফসফরাস, ফসফরাস। আর ফসফরাস যদি বলি, এইটা একটা পিওরলি ধাতু, অবশ্যই ধাতু, এটা সমযোজী যৌগ গঠন করে না, এটা ভুল। এর যোজনী স্থির না, এই PCl3 হইতে পারে, কারণ তখন যোজনী 3, এই PCl5 হইতে পারে, তখন যোজনী 5, তার মানে যোজনী কখনো স্থির না। গ্রুপ 13 এর মৌল, তুমি জানো যে গ্রুপ বের করার ক্ষেত্রে সূত্র হচ্ছে s এবং p অরবিটালে যতগুলা ইলেকট্রন থাকে তার সাথে 10 যোগ করতে হয়, sp+10। s অরবিটালে আছে 2টা ইলেকট্রন, p অরবিটালে আছে 3টা ইলেকট্রন আর 10টা, সুতরাং 2 আর 3 5, 5 যোগ 10 সমান সমান 15 নাম্বার গ্রুপ। এর গ্রুপই হচ্ছে 15, আর ফসফরাস তুমি অলরেডি জেনে গেছো, তো 15 নাম্বার গ্রুপেরই মৌল, তার মানে এটাও ভুল। উত্তর কি হবে? ধাতু হবে। এরপরে আসো, তাহলে আমরা বহুপদীতে যাচ্ছি না, কারণ বহুপদী অ্যাভয়েড করাই তোমার জন্য ভালো। আচ্ছা, হাইড্রোজেন NMR সক্রিয় কারণ কি? তুমি দেখো এই যে প্রশ্নটা, খুবই সুন্দর একটা প্রশ্ন বলছে। দেখো, হাইড্রোজেনে কি আছে? একটা প্রোটন আছে, কারেক্ট। একটা ইলেকট্রন আছে, কারেক্ট। কোনো নিউট্রন নাই, কারেক্ট। উত্তর কি দাগাবা? 3টা দাগাবা। যখনই তুমি 3টা দাগাবা কি হবে? তুমি মারা খেয়ে কিন্তু গাছে উঠে গেছো। কেন? এইখানে এই প্রশ্নটার মায়ের পেজ। তোমাকে এটা বুঝতে হবে যে পরীক্ষায় কি আসছে, কি জানতে চাইছে। যদিও এখানে 3টা কথাই কারেক্ট, কিন্তু আসলে হবে না। কেন হবে না? দেখো, বলে দিছে হাইড্রোজেন NMR সক্রিয়, হাইড্রোজেন NMR সক্রিয়, এর কারণ হিসেবে তোমাকে জানতে চাইছে। তার মানে NMR সক্রিয় পরমাণুর বৈশিষ্ট্য তোমাকে জানতে চাইছে, যে হাইড্রোজেনটাকে কেন আমরা NMR পরমাণু বলতেছি। NMR পরমাণুর শর্ত হচ্ছে বিজোড় সংখ্যক হয় প্রোটন থাকবে অথবা
দুইটা একসাথে না থাকলেও কোনো সমস্যা নেই, হয় প্রোটন থাকবে নয়তো বিজোড় সংখ্যক নিউট্রন থাকবে, দুইটা কথা। এখন হাইড্রোজেনে দেখো তো একটা প্রোটন আছে, এইটা তো আমার বিজোড় সংখ্যক প্রোটন, এই কারণে আমরা NMR পরমাণু বলতেছি। উত্তর হচ্ছে 1 নম্বর। নিউট্রন নাই, এটা তো NMR পরমাণু বৈশিষ্ট্য না, এই কারণে তো আমরা হাইড্রোজেনকে NMR পরমাণু বলতেছি না। একটা ইলেকট্রন আছে, এর জন্য তো NMR পরমাণু বলতেছি না। প্রশ্ন বলা হয়েছে NMR পরমাণু কেন বলা হচ্ছে, বুঝতে পেরেছো? আর একটা NMR পরমাণু আছে ফ্লোরিন। ফ্লোরিনের ভর কত? 19। পারমাণবিক সংখ্যা কত? 9। দেখো বিজোড় সংখ্যক প্রোটন। এই NMR পরমাণুকে আমরা কোন কাজে ব্যবহার করি বলো তো? NMR পরমাণুকে ব্যবহার করা হয় MRI তে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। MRI আবার কোথায় ব্যবহার করা হয়? এই যে ব্রেন, মস্তিষ্ক, মস্তিষ্কে যে ডট ক্রোমাটোগ্রাফি আছে, DOT, ডট টপোগ্রাফি বলে অনেকে। সো মস্তিষ্কের ট্রিটমেন্টের জন্য আমরা কিন্তু MRI ব্যবহার করি, ট্রিটমেন্ট না, চেক আপের জন্য, মস্তিষ্কে কি হয়েছে, রাইট? ওকে, চলো নেক্সট আসো। নাইট্রোজেন 15 এবং 7 আইসোটোপের নিউট্রন সংখ্যা কত? তুমি অলরেডি জানো নিউট্রন কিভাবে বের করতে হয়। উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা মাইনাস জেড। তার মানে ভর থেকে যদি আমি পারমাণবিক সংখ্যাকে বাদ দিই আমি কিন্তু নিউট্রন পাবো। এখানে কত আছে নাইট্রোজেনে? 15 বিয়োগ 7 কত হয়? 8 7 15। উত্তর হচ্ছে 8টা। নিউট্রন সংখ্যা কত? 8টা। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। মেডিকেলে এরকমই ছোট ছোট ক্যালকুলেশনের ম্যাথ আসে। হ্যাঁ, ওকে, নেক্সট আসো। ম্যাগনেসিয়াম 2+ 24 এবং 12 শক্তি স্তরে ইলেকট্রন কয়টি? খুবই সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নে বলা হয়েছে দেখো ম্যাগনেসিয়াম দিছে পারমাণবিক সংখ্যা কত? 12। পারমাণবিক সংখ্যা যদি 12 হয় আমরা কি জানতাম? যাহাই পারমাণবিক সংখ্যা, দেখো তো পারমাণবিক সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা সমান সমান কি সংখ্যা বাবারা? প্রোটন সংখ্যা। এই প্রোটন সংখ্যা সমান সমান হচ্ছে ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা সমান সমান হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তার মানে তুমি বলতে পারো ম্যাগনেসিয়ামে 12 পারমাণবিক সংখ্যা মানে এর প্রোটন আছে 12টা, এর ইলেকট্রনও আছে 12টা। কিন্তু এইখানে কথা আছে, এইখানে প্রথমে 2+ দিয়ে একটা চার্জ দিয়ে দিছে। যেহেতু চার্জ দিয়ে দিছে এর মানে কি? এর মানে হচ্ছে এই ম্যাগনেসিয়াম থেকে দুইটা ইলেকট্রন অলরেডি মাইনাস। ম্যাগনেসিয়াম থেকে দুইটা ইলেকট্রন অলরেডি চলে গেছে। তার মানে তোমাকে জানতে চাইছে ইলেকট্রন কয়টা আছে এই আয়নের ক্ষেত্রে। তারপরে দুইটা ইলেকট্রন তোমাকে বাদ দিতে হবে। তাহলে দুইটা ইলেকট্রন যদি বাদ দিই 12 থেকে 2 বাদ দিলে থাকে 10। উত্তর হচ্ছে গ। ম্যাগনেসিয়াম 2+ আয়নে কয়টা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে। ঘটনাটা এমনই। তাহলে চিন্তা করো, একটু তোমাকে বোঝায় যে মনে করো X একটা মৌল আছে যার পারমাণবিক সংখ্যা হচ্ছে Z আর চার্জ হচ্ছে +-n, রাইট? চার্জ যদি +n হয়, চার্জ যদি কি হয়? +n হয়, তখন ইলেকট্রন সংখ্যা হবে Z-n, মানে n এর মানটা বাদ দিয়ে দিব। এখানে দেখো 2 ছিল 2+, তার মানে 2 বাদ দিয়ে দিছি। চার্জ যদি মাইনাস হয় তাহলে ইলেকট্রন সংখ্যা হবে Z+n। তার মানে মনে করো তোমার কাছে আয়ন আছে ক্লোরাইড আয়ন, ক্লোরিন মাইনাস, এখানে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17, তাহলে ইলেকট্রন 17টা থাকার কথা, কিন্তু -1 আছে চার্জ যেহেতু, তখন ইলেকট্রন কয়টা হবে? 18টা ইলেকট্রন হবে কিন্তু ক্লোরিনে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট আসো, কোন দুটি পরস্পরের আইসোটোন? এই যে আইসোটোন, আইসোটোপ, এটাও বহুপদী, তারপর বহুপদী স্কিপ করাই যায়। তারপর যেহেতু আসছি আমরা একটু বুঝাই দিই। তোমরা অলরেডি জানো। দেখো আইসো কথাটার অর্থ হচ্ছে সমান। আইসো কথাটার অর্থ হচ্ছে সমান। তবে কি সমান এটা মনে রাখতে হবে। যদি টোপ বলে, আইসোটোপ, টোপের নিচে প আছে, তাহলে প্রোটন সংখ্যা সমান। আইসোটোপে কি সমান? প্রোটন সংখ্যা সমান। আইসোটোন বলে, টোন, টোনে দন্তান্ন আছে, নতে নিউট্রন, তার মানে কি সংখ্যা সমান হইতে হবে বাবারা? নিউট্রন সংখ্যা সমান হইতে হবে। যদি বলে আইসো ইলেকট্রন, তার মানে ইলেকট্রন সংখ্যা সমান হবে।
তার মানে কি সমান হবে? ইলেকট্রন সংখ্যা সমান হবে। যদি বলে আইসো বার, মনে রাখবা বার থেকে ভর, বার থেকে ভর, তার মানে পারমাণবিক ভর যেটা, এই ভর সংখ্যাটা সমান হইলে আমরা বলবো আইসো বার। বোঝা গেছে? ওকে, এইগুলা দিয়েই মেইনলি কোশ্চেন আসে। তাছাড়া তোমার জন্য তুমি যদি মনে রাখতে চাও, মনে রাখতে পারো যে আইসো স্টার, আইসো ডায়াফার পরমাণুর সংখ্যা সমান হইতে হয়। ঠিক আছে, এটা আমাদের যে ইয়া আছে অনুশীলনী সলভ ক্লাস আমরা মেডিওলজি থেকে প্রোভাইড করি, সেখানে বলা আছে। ওকে, নেক্সট আসো। তাহলে আইসোটন যদি বলি, নিউট্রন সংখ্যা আমাকে এখন খুঁজে বের করতে হবে। তাহলে নিউট্রন সংখ্যা যদি তুমি খুঁজে বের করো, দেখো তো কি হয়। সোডিয়ামে 2311, নিউট্রন কত? 23 মাইনাস 11, তাহলে 1 আছে, কত হলে 3 হবে? 2 হাতে থাকে 1, না 1 থাকে না, 12 আসে। ম্যাগনেসিয়াম 24 12, এই ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? 12 আসে। তার মানে আমরা জানতে পারলাম 1 নম্বর অপশনটা কারেক্ট আছে। সোডিয়ামে হচ্ছে 23 11, ম্যাগনেসিয়াম 24 12। 2 নম্বর অপশনটা দেখি, 14 আছে উপরে, নিচে 6, তার মানে 8 আর 6 14, এটা 16 8, এটাও কারেক্ট। এটা দেখি 7 আর 7 14, 9 আর 10, না এইখানে নিউট্রন 10টা, এইখানে নিউট্রন 7টা, মাইনাস করো পাবা। তাহলে 3 নম্বর অপশন ভুল, উত্তর হচ্ছে 1 আর 2, উত্তর হচ্ছে 1 এবং 2। এরপরের কোশ্চেন আসো, 9 নম্বরে বলছে কোন দুইটি পরস্পরের আইসো বার। সেম কথা, তুমি খুঁজে বের করবা কার ভর সংখ্যা সমান। আর এটা যেহেতু বহুপদী, এটাতে আর যাইতেছি না, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, এম মৌলের এম প্লাস সম্ভব, তুমি অলরেডি জানো কার প্লাস 1 সম্ভব, নিশ্চয়ই গ্রুপ 1 এর মৌল ধাতুগুলা। আচ্ছা, M2 প্লাস সম্ভব নয়। গুড। এই পরমাণুগুলোর ইলেকট্রনীয় কাঠামো কেমন হইতে পারে? খুবই সিম্পল হিসাব, তুমি সোডিয়াম চিন্তা করো, সোডিয়ামের যদি কাঠামো চিন্তা করি, সোডিয়াম হচ্ছে 11, কি হবে? 1s2 2s2 2p6 3s1, তার মানে লাস্ট যে ইলেকট্রনটা, এটাকে যদি n কক্ষপথ ধরি, s1 ns1। যদি গ্রুপ 2 এর মৌল বলা হইতো, গ্রুপ 2 এর মৌল বললে ns2 হইতো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে। ঠিক তেমনই এইটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কেমন হবে? খ হবে, ns1 হবে। বুঝতে পেরেছো? তুমি আমাকে বলো তো 17 নাম্বার হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপের সাধারণ ইলেকট্রনীয় কাঠামো কেমন? সাধারণ ইলেকট্রনীয় কাঠামো কেমন, এটা আমাকে তোমরা কমেন্টে জানাবা। বুঝতে পেরেছো? নেক্সট আসো, দুটি আইসোটোপের মধ্যে কি দেখা যায়? এটা বহুপদী বাদ। তারপরেও জেনে রাখো, আইসোটোপ যেহেতু বলছে, পারমাণবিক সংখ্যা এক হবে, পর্যায় সারণীতে অবস্থান একই জায়গায় হবে, পারমাণবিক ভর সমান না। পারমাণবিক ভর সমান হলে সেটা আইসো বার হয়ে যায়, সেটা তখন আর আইসোটোপ থাকে না। উত্তর হচ্ছে 1 এবং 3, উত্তর 1 এবং 3। আচ্ছা, বহুপদী আর পড়াবো না, বহুপদী পড়ায় টাইম নষ্ট করার দরকার নাই। কপার পরমাণুতে, এইটাতে আসো, কপার পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কোনটি? দেখো কপারের ক্ষেত্রে কি কি আছে, কপারের ক্ষেত্রে আমরা যদি বলি 29, এটা একটা হুন্ডের নীতি মেনে চলে। ঠিক তেমন দেখো পরের কোশ্চেনটাও আছে, ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা বলি 24, এটাও হুন্ডের নীতি মেনে চলে। এই নীতি অনুযায়ী আমাদের যেটা হয় যে কপারের ইলেকট্রন বিন্যাস করলে আমরা যেটা দেখব, 1s2 2s2 2p6 3s2 3p6 এবং হচ্ছে তোমার 4s2 তে আগে যাওয়ার কথা আউবাউ নীতি অনুসারে, তারপরে 3d কত হবে? 10 20 9। এইটা হওয়ার কথা, এইটা হওয়ার কথা, কিন্তু আসলে হয় না। হুন্ডের নীতি কি বলে? হুন্ডের নীতিতে যেটা বলে যে এইখানে হয়ে যায় তখন 10 3d 10 আর 4s1 হয়ে যায়, 3d 10 আর কি হয়ে যায়? 4s1 হয়ে যায়। আনসার হচ্ছে খ। ঠিক তেমনই তুমি ক্রোমিয়ামেরটা আমাকে বের করে 15 নম্বরের অপশনটা বলবা। এটা সেম, তোমরা অলরেডি খ নম্বরে এমসিকিউতে এই দুইটা করে আসছো যে কপার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম কেন। ঠিক আছে, তোমরা অলরেডি করে আসছো। নেক্সট আসো 16 নম্বর, কার্বন 12 এবং 6 দেওয়া আছে, নিউক্লিয়াসে 2টি নিউট্রন সংযোজন করলে কি ঘটবে? দেখো তো, উপরে যেটা থাকে এটা x একটা মৌল হইলে উপরে হচ্ছে a দ্বারা প্রকাশ করি, এটা ভর। নিচে যেটা থাকে z দ্বারা প্রকাশ করি, এটা পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা দিয়ে বোঝায় প্রোটন সংখ্যা। আর ভর কি?
ভর হচ্ছে প্রোটন এবং নিউট্রন এই দুইটার যোগফল, প্রোটন এবং নিউট্রন এই দুইটা যোগফল। এখন তুমি নিউট্রন যোগ করছো, তাহলে কোনটাতে চেঞ্জ হবে? এই নিচে যে 6 আছে এইটা চেঞ্জ হবে, নাকি উপরে যে কার্বনের ক্ষেত্রে 12 আছে ওইটা চেঞ্জ হবে? নিশ্চয়ই 12 যেইটা আছে সেটা চেঞ্জ হবে, কারণ ওটা ভর। আর ভর মানে কি? প্রোটন নিউট্রনের যোগফল। প্রোটন তো চেঞ্জ হচ্ছে না, আমরা জাস্ট নিউট্রন অ্যাড করতেছি। কথা ক্লিয়ার? তাহলে আনসার কি হবে দেখো তো, 12 সাথে 2 যোগ হবে, দুইটা নিউট্রন সংযোজন করতেছি, দ্যাট মিন্স উত্তর হচ্ছে ক, কার্বন 14 6। কার্বন 14 6। বুঝতে পেরেছো বাবারা? নেক্সট আসো। ওকে, 17 নম্বর, দুটি মৌলের পরমাণু বহিঃস্থিতির ইলেকট্রন কাঠামো NH2 NP1 NH2 NP6 হইলে মৌল দুটির পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? আমরা কিভাবে বের করতাম দেখো, এটা কিন্তু লাস্ট অরবিটালের কথা বলছে। লাস্ট অরবিটালের কথা এস এবং পি অরবিটালে গেছে। যদি এস এই পি অরবিটালে যায় ইলেকট্রন, আমরা কি করতাম? এস অরবিটালের ইলেকট্রন যোগ পি অরবিটালের ইলেকট্রন যোগ 10, এইটা বের করলে আমরা গ্রুপ বের করতে পারতাম, রাইট? বের করো। 2 আর 1 3 আর 10 যোগ করলে এটা 13 নম্বর গ্রুপ, 6 2 8 যোগ করলে 18 নম্বর গ্রুপ। গ্রুপ 13 এবং গ্রুপ 18 দেখলেই বোঝা যাইতেছে, তাই না? তোমাদের কাছে কিন্তু আমি হ্যালোজেনের সাধারণ ইলেকট্রন বিন্যাসে কাঠামো জানতে চেয়েছি বাবারা, ঠিক আছে? আনসার দিও। ভারী পানি কি? দেখো খুবই সুন্দর একটা প্রশ্ন। যখন তোমাকে সিম্পল পানি বলবে সেটা H2O, ঠিক আছে? এখন হাইড্রোজেনের আইসোটোপ কিন্তু প্রকৃতিতে 3টা পাওয়া যায়, প্রোটেরিয়াম, ট্রিটিয়াম আর ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম সেকেন্ডে থাকে, ট্রিটিয়াম 3 নম্বরে। তো যখন তোমাকে ভারী পানি বলবে তখন হাইড্রোজেনের একটা করে আইসোটোপ বাড়াবা, ভারী পানি। তাহলে উত্তর কি হবে বলো তো? D2O। D2O, কারণ ডিউটেরিয়াম অক্সাইড। যখন বলবে অতি ভারী পানি, কি পানি বাবারা বলো? অতি ভারী পানি, তখন হবে T2O। অতি ভারী পানি হইলে কি হবে? T2O। তাহলে উত্তর কি বলছে? ভারী পানির সংকেত কি? D2O। D2O। নেক্সট আসো, পারমাণবিক ভরের একক কি? পারমাণবিক ভরের একক কি? তোমার মনে হইতে পারে আমরা প্রশ্ন দিয়ে এমন করি যে অক্সিজেনের পারমাণবিক ভর কত, আমরা হিসাব করি 16 গ্রাম, তাই না? অ্যাকচুয়ালি এইভাবে কিন্তু পারমাণবিক ভর হিসাব করা হয় না। যেটা আসলে হিসাব করা হয় পারমাণবিক ভরকে, সেটা হচ্ছে অ্যামু পদ্ধতিতে। অ্যামু, অ্যামু, AMU। এই অ্যামুর ফুল ফর্ম কি বাবারা? অ্যামুর ফুল ফর্ম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট। কথা ক্লিয়ার? নেক্সট আসো, নিচের কোনটি 20 নম্বর, নিচের কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? তেজস্ক্রিয় আইসোটোপ মানে কি বোঝায়? যেটা আলফা বিটা গামা রশ্মিগুলো নির্গত করে। এখন কে? এর মধ্যে দেখো অক্সিজেন 16, এটা কারেক্ট, ঠিক আছে, ভালো কথা। তারপরে কি আছে? নাইট্রোজেন 14 আছে। তারপরে কি আছে? কার্বন 14 আছে। তারপরে কি আছে? ক্লোরিন 35 আছে। এখন তোমাকে বের করতে হবে কার ভর কেমন। যদি আমাদের পর্যায় সারণীতে ভর সেম থাকে তাহলে ওইটাকে আমরা আইসোটোপের মধ্যে ফেলবো না। যদি ভরটা একটু হলেও চেঞ্জ হয় সেটা আইসোটোপ হয়ে যাবে। দেখো অক্সিজেনের ভর কত? 16, কারেক্ট। নাইট্রোজেনের ভর কত? 14, কারেক্ট। ক্লোরিনের ভর কত? 35, কারেক্ট। কিন্তু কার্বনের ভর কিন্তু 12, এখানে দিছে কত? 14। তার মানে এটা হচ্ছে কার্বনের একটা আইসোটোপ এবং যেটা তেজস্ক্রিয়। এই কার্বন 14 কিসে ব্যবহার করা হয় তুমি জানো? এর ব্যবহারটাও আমরা একটু জানিয়ে দিই। কার্বন ডেটিং এ ব্যবহার করা হয়। কার্বন ডেটিং। হোয়াট ডু ইউ মিন বাই কার্বন ডেটিং? কার্বন ডেটিং একটা প্রক্রিয়া যেটা দিয়ে আমরা কি করতে পারি? ফসিলের বয়স নির্ধারণ করতে পারি, পৃথিবীর বয়স বের করা যায়, ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন হবে পৃথিবীর বয়স বের করতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, বা ফসিল বা জীবাশ্ম এটার বয়স নির্ধারণে কত বছরের পুরানো বের করতে কি ব্যবহার করা হয়? কার্বন 14 আইসোটোপ। কার্বন ডেটিং কিন্তু ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? নেক্সট আসো, দেখো তোমাকে যে একটু আগে পড়াইছিলাম, কেন পড়াইছিলাম, এত জিনিসগুলো কেন জানাইলাম? এই দেখো, আয়োডিন একটি উদ্বায়ী পদার্থ, পানিতে অদ্রবণীয়, সোডিয়াম ক্লোরাইড অনুদ্বায়ী, পানিতে দ্রবণীয়। আয়োডিন এবং সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণকে পৃথক করতে গেলে কি করবা? দেখো এর মধ্যে উদ্বায়ী পদার্থ চলে আসছে কিনা। লবণ হোক, লবণকে তুমি কেলাসন করো, ঠিক আছে, কিন্তু লবণের সাথে মিশ্রণ কি আছে? আয়োডিন। আয়োডিন কি উদ্বায়ী কিনা? উদ্বায়ী মানেই কোন প্রক্রিয়া? ঊর্ধ্বপাতন। কথা শেষ, ঊর্ধ্বপাতন। নেক্সট আসো, নেক্সট বলতেছে গ্লিসারিনের স্ফুটনাঙ্ক এত দেওয়া আছে।
296°C। অবিশুদ্ধ গ্লিসারিনকে বিশোধনের উদ্দেশ্যে আংশিক পাতন করতে গেলে তার স্ফুটনাঙ্কে পৌঁছানোর অনেক আগেই তা বিয়োজিত হয়ে যায়। তাহলে কিভাবে গ্লিসারিনকে আমরা বিশোধন করব? একটা জিনিস দেখো, তোমাদের মেডিকেলে কি ধরনের কোশ্চেন দিবে জানো? এই কোশ্চেনটাকে মডিফাই করে জাস্ট এতটুকু তুলে দিবে, এতটুকু বলবে গ্লিসারিনের স্ফুটনাঙ্ক কত, অপশন 3-4টা দিয়ে দিবে, তুমি বলবে আমি তো পড়ি নাই। দেখো কিন্তু মেডিকেল আসার মতো কিন্তু একটা কোশ্চেন, গ্লিসারিনের স্ফুটনাঙ্ক কত? 296°C। দেখছো? ওকে, চিন্তা করো, আমরা যখন আংশিক পাতন করতে যাব গ্লিসারিনটা বিয়োজিত হয়ে যাবে, এই কারণে এটা করা যাবে না। তাহলে কি করতে যাবে? আমাদের একটু পাতন তো করতেই হবে, তখন গ্লিসারিনের উপর আমরা চাপ দিব, চাপ দিলে তাপমাত্রাটা ইনক্রিজ করবে, তখন ও আর দ্রুত বিয়োজিত হবে না। উত্তর হচ্ছে নিম্নচাপ পাতন। চাপটা যদি কমাই দিই তখন তার কি হবে? তাপমাত্রাটা বেড়ে যাবে, আর তাপমাত্রা যখনই বাড়বে তখন দেখবা যে কি হবে? নিম্নচাপ পাতন করা যাবে। তাহলে অবিশুদ্ধ গ্লিসারিনকে পৃথক করার জন্য আমরা কি ব্যবহার করব? নিম্নচাপ পাতন। এটাকে অনেক সময় অনুপ্রেশ পাতন বলা হয়, অনুপ্রেশ পাতন। ক্লিয়ার? ওকে, নেক্সট আসো। একটি তরলের জৈব যৌগকে তাপ দিলে দেখা যায়, দেখো খুবই সুন্দর প্রশ্নটা একটু দেখো। একটি তরলের জৈব যৌগকে তাপ দিলে দেখা যায় এটি 78.3°C তাপমাত্রায় ফুটে। বলতো 78.3°C কার স্ফুটনাঙ্ক? ইথানলের। 78.3°C এটা কার স্ফুটনাঙ্ক? ইথানলের। মনে থাকবে? আচ্ছা, এর সঙ্গে সামান্য ইথানল যোগ করছে, সামান্য ইথানল মিশ্রিত করছে, তারপরে তাপ দিছে। তাপ দেওয়ার পরে দেখে তার স্ফুটনাঙ্কের কোনো পরিবর্তন হয় নাই, 78.3 আছে। তার মানে এটার কোনো স্ফুটনাঙ্কের পরিবর্তন হয় নাই। দ্যাট মিনস 78.3 আছে। দ্যাট মিনস মূল তরলটি কি ছিল? এখন তুমি চিন্তা করো, পানির মধ্যে যদি তুমি পানি মেশাও, পানির কি কোনো কিছু চেঞ্জ হবে? হবে না। কিন্তু পানির সাথে যদি তেল মেশাও একটু ঝামেলা লাগতে পারে। বুঝতে পেরেছ? ঠিক তেমনি তুমি কোনো একটা পদার্থ আছে তার সাথে ইথানল মিশাইছো, স্ফুটনাঙ্কের কোনো চেঞ্জ হয় নাই। দ্যাট মিনস পদার্থটা কি ছিল? সেম পদার্থের সাথে সেম মিশাইছো না। তুমি জানো না, আমি ধরে নিলাম তুমি জানো না ইথানলের স্ফুটনাঙ্ক 78.3, তুমি জানো না, জানার দরকার নাই। তো তুমি দেখতেছো আমি একটা স্ফুটনাঙ্ক মেজার করছি, করার পরে ওর মধ্যে ইথানল যোগ করছি, যোগ করে আবার দেখি স্ফুটনাঙ্কের চেঞ্জ হয় নাই। তার মানে কি যৌগটা ইথানল ছিল কিনা? অবশ্যই ছিল। উত্তর কি হবে? বিশুদ্ধ ইথানল। বিশুদ্ধ কি নল? ইথানল। বুঝতে পেরেছ? আশা করি ক্লিয়ার। নেক্সট আসো। অধিশোষণের মাত্রা এবং সচল দশার দ্রাব্যতা হারের ভিন্নতা যদি থাকে তাহলে মিশ্রণগুলোকে কিভাবে আমরা পৃথক করতে পারি? দেখো, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। যখনই অধিশোষণের কথা বলে আসছে, একটা সচল দশা, একটা নিশ্চল দশা থাকবে। সচল দশার কি দশা থাকবে বলো? নিশ্চল দশা থাকবে। এই দুইটা জিনিস যখন আমরা মেজার মানে মেনটেন করতে পারবো, তখনই সেটা ক্রোমাটোগ্রাফির আন্ডারে চলে যাবে। উত্তর হচ্ছে ক্রোমাটোগ্রাফি। তার মানে অধিশোষণের মাত্রা এবং সচল দশায় দ্রাব্যতা হারের ভিন্নতা থাকলে মিশ্র উপাদানগুলোকে কিভাবে পৃথক করা যায়? ক্রোমাটোগ্রাফির মাধ্যমে পৃথক করা যায়। বোঝা গেছে? এরপরে আসো, দেখো তো এটা বহুপদী, তোমার পড়ার দরকার নেই, কিন্তু তোমাকে বুঝাইতেছি। দেখো তোমাকে কেন আমি ওইখানে বোর্ডে লিখায় বেশি টাইম দিলাম, ঠিক এই কারণে। দেখো তো বলছে বাষ্পপাতনের সাহায্যে কি করা যায় বা কোন উৎস থেকে। বাষ্পপাতনে কি বলছিলাম বলো বাবারা? সুগন্ধ থাকতে হবে। দেখো মিথানল থেকে ইথানল পৃথক না, সুগন্ধ বলে কিছু নাই। সুগন্ধ দুর্গন্ধ যাই হোক, গন্ধ থাকতে হবে। উদ্ভিদ থেকে প্রয়োজনীয় তেল সংগ্রহ, তেলের মধ্যে একটা গন্ধ থাকে, সূর্যমুখী তেল, তাই না? উদ্ভিদ থেকে তেল সংগ্রহ, এটা করতে পারি। লেমন গ্রাস থেকে সাইট্রাল সুগন্ধি আহরণ, সাইট্রাল সুগন্ধি আহরণ। তবে সুগন্ধির কথা বলে দিছে, তার মানে আনসার কি হবে? 2 এবং 3 হবে। আনসার হবে ঘ, 2 এবং 3। বুঝতে পেরেছ? ব্যাপারটা ঠিক এইরকম যে তোমার সলভ করা লাগবে না, আমি যতটুকু পড়াচ্ছি তুমি ততটুকুই মন দিয়ে দেখো, ক্লাসটা দেখতে থাকো এবং যা বলতে সেগুলো নোট করতে থাকো। দেখবা তুমি এমনি অন্যান্য রাইটারের বইও তুমি সলভ করতে পারবা। এই কবির স্যারের বইটা আমরা সুন্দরভাবে ধরে ধরে তোমাকে সলভ করাই দিব। নিচের কোন অরবিটাল চিত্রে আউবাউ নীতি বা হুন্ড নীতি মানা হয়নি? মানা হয়নি। এই চিত্র দিয়ে কোনো কিছু কোনোদিন পরীক্ষায় আসবে না, মেডিকেলে আসবে না, এতটুকু তুমি শিওর থাকো। তারপরে তোমাকে একটু বুঝাই দিই, যেহেতু বেসিক আছে। হুন্ডা নীতি কি বলে? প্রথমত প্রত্যেকটি অরবিটালে
অযুগ্ম অবস্থায় ইলেকট্রন প্রবেশ করবে। এরপরে যদি ইলেকট্রন থেকে যায় এবং অরবিটালগুলা ফিল আপ করা সম্ভব না হয়, তখন বিপরীতমুখী স্পিন নিয়ে ফিল আপ করতে থাকবে। ঠিক কিনা? তুমি দেখো তো 3s, এইখানে একটা আপ স্পিন, একটা ডাউন স্পিন, প্লাস হাফ মাইনাস হাফ স্পিন কোয়ান্টাম সংখ্যা পড়াইছি। 3p এই যে প্রথমে একটা একটা করে চলে গেছে, ফিল আপ হয়ে গেছে, তার মানে এটা হুন্ডা নীতি কিন্তু মানতেছে। তুমি ঘ নম্বরে আসো তো, 4s দেখো এই গেছে এই গেছে। 3d তে অরবিটাল কয়টা? 5টা। 5টা অরবিটাল থাকার পরেও তোমার এইখানে একটা 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 এইভাবে যাওয়ার কথা ছিল না? ছিল কিন্তু। তারপরে যে তোমার এইখানে ডাউন স্পিন হইতে পারতো, কিন্তু সেটা করে নাই। সেটা এরা করে নাই। তারা কি করছে বলো? দেখো প্রথমেই 3Dর প্রথমটাতে ডাউন স্পিন দিয়ে দিছে। এটা কি হুন্ডা নীতিকে মেনে চলবে? না। উত্তর হচ্ছে ঘ। উত্তর কি? ঘ। বুঝতে পেরেছো? পরীক্ষায় প্রশ্ন আসবে, নিচের কোনটি তোমার ইলেকট্রন বিন্যাসের সাধারণ নীতি? আমরা জানি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নীতি হচ্ছে 3টা: আউফবাউ নীতি, হুন্ডের নীতি আর পলির বর্জন নীতি। বুঝতে পেরেছো কি কি বললাম বাবারা? আউফবাউ নীতি, হুন্ডের নীতি, পলির বর্জন নীতি। এর মধ্যে সাধারণ নীতি যদি বলে ইলেকট্রন বিন্যাস কোন নীতিকে ফলো করে, উত্তর দাগাইতে হবে আউফবাউ নীতি। আউফবাউ নীতি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নীতি। বোঝা গেছে? ওকে, নেক্সট প্রশ্ন আসো, নিচের কোন অরবিটালে আউফবাউ হুন্ডা নীতি মানা হয়নি? সেম প্রশ্ন, তুমি দেখবা এটা যদিও বহুপদী, তার মানে ওটা বাদ। এরপর আসো, এই যে তোমাকে একটু আগে বুঝাইতেছিলাম, তোমাকে ওইখানে কেন টাইম দিতাম? এনএমআর পরমাণু বুঝাইছি, এমআরআই বলছিলাম না? মস্তিষ্কের কোনো সমস্যা হইলে কোনটা ব্যবহার করা হয়? এমআরআই ব্যবহার করা হয়, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এই ক্ষেত্রে কোন পরমাণু ব্যবহার করা হয় বলো তো বাবারা? NMR পরমাণু ব্যবহার করা হয়। বিজোড় সংখ্যক প্রোটন অথবা নিউট্রন থাকতে হবে, রাইট? ওকে, নেক্সট আসো, আমরা এই ক্ষেত্রে আরেকটু জিনিস জানি যে এমআরআই এর ক্ষেত্রে আমরা এনএমআর পরমাণু কেন ব্যবহার করি বলতো? চুম্বক ধর্মের জন্য। এখানে চুম্বক ধর্মটা ইফেক্ট করে। কোন ধর্মটা ইফেক্ট করে? চুম্বক ধর্মটা ইফেক্ট করে। তার সাথে সাথে আমরা আরেকটু জিনিস জানি, আসো তাহলে আমরা যেটা জানি, ইউভি রশ্মি। ইউভি রশ্মি যদি বলি, ইউভি রশ্মি হচ্ছে তোমার জাল টাকা শনাক্তকরণে ব্যবহার করা হয়। কি টাকা শনাক্তকরণে বলো? জাল টাকা। জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার করা হয়। আর কি? যে জাল পাসপোর্ট আছে, জাল পাসপোর্ট, জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি আমরা ব্যবহার করি। এরপরে আছে লাইট থেরাপি, মেডিসিন শিল্পে আমরা ইউভি রশ্মি ব্যবহার করি। আইআর রশ্মি, আইআর রশ্মি আমরা কি কাজে ব্যবহার করি? আইআর রশ্মি যেই কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে তোমার এই যে ফ্রোজেন শোল্ডার, শোল্ডার যদি ফ্রিজ হয়ে যায়, ফ্রোজেন শোল্ডার, ফ্রোজেন শোল্ডার হইলে আমরা সেই থেরাপিতে ব্যবহার করি। তার মানে থেরাপি দিতে ইউজ করি, থেরাপি দিতে ইউজ করি। থেরাপি কেমন? যে তোমার হাতে থেরাপি দিতে হবে, ফিজিওথেরাপি দিতে হবে, এই ক্ষেত্রে আমরা আইআর রশ্মিটা ব্যবহার করি। ইনফ্রারেড, এই আইআর আবার 3 প্রকার। আইআর রশ্মি কত প্রকার বাবারা বলো তো? 3 প্রকার। একটা হচ্ছে ফার আইআর, একটা হচ্ছে মিডিল আইআর, আর একটা হচ্ছে নিয়ার আইআর। ঠিক আছে? আইআর রশ্মি কত প্রকার? 3 প্রকার। ফার আইআর, মিডিল আইআর, নিয়ার আইআর। এই আমাদের দেহ থেকেও কিন্তু আইআর রশ্মি নির্গত হয়। তুমি কি জানো তোমার বডি থেকে আইআর রশ্মি নির্গত হয়? অবশ্যই হয়। কোন আইআর রশ্মি বলো তো? এই মিডিল আইআরটা নির্গত হয়। মিডিল আইআরটা নির্গত হওয়ার কারণেই আমরা এই মিডিল আইআরকে বলা হয় বডি আইআর। বডি আইআর। তাহলে বডি আইআর কাকে বলে? মিডিল আইআর রশ্মিকে বডি আইআর বলে। কথা ক্লিয়ার? এই যে একটা এমসিকিউ পড়াইতে যে তোমাকে এত জিনিসগুলো জানাইতেছি, এই জানানোর সাথে সাথে দেখো তোমার যদি গুণগত রসায়ন পড়া হয়ে যায়, সেটা কিন্তু একটা রিক্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ইভেন তোমার যদি সঞ্জিত স্যারের এমসিকিউ সলভ করতে হয়, তুমি বইটা খুললেই দেখবে তুমি পারবা। কারণ যেসব কথাগুলো বলছি ঠিক এই জিনিসগুলাই কিন্তু তুমি ঘুরাই ফিরায় পাবা। নেক্সট আসো, এই দেখো পরমাণুর কোন ধর্মের উপর নির্ভর করে এনএমআর কাজ করে। একটু আগে এইখানে পড়াইলাম না? কেন পড়াইছি? যাতে তোমার এমসিকিউ বাকিগুলো সলভ করা ইজি হয়। চৌম্বক ধর্মের উপরে নির্ভর করে। এনএমআর পরমাণু বা এমআরআই চৌম্বক ধর্মের উপরে নির্ভর করে। জাল নোট শনাক্তকরণে কোন পদ্ধতি সাহায্য নিবে? ইউভি রশ্মির পদ্ধতি সাহায্য নিব। কোন যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে সহজ পদ্ধতি কি? আইআর রশ্মি। কোন আইআর রশ্মিতে আমরা কার্যকরী মূলক শনাক্ত করি? দেখো, কার্যকরী মূলক শনাক্ত করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি মিডিল আইআর। মিডিল আইআর।
ওই যেই বডি আয়ারটা আমাদের কি হয়, জৈব যৌগের যে কার্যকরী মূলক আছে সেটা শনাক্তকরণে আমরা মিডল আয়ারটা ব্যবহার করি। বুঝতে পেরেছো? এরপরে আসো রিডবার্গ ধ্রুবক। তোমাকে কিছু কিছু জিনিসের মান মুখস্থ করতে হবে। একটা, আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে 1.09678 × 10⁷ মিটার ইনভার্স 1। এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। এইখানে দেখো রিডবার্গ ধ্রুবকের মান সেন্টিমিটার ইনভার্স 1 এ দিছে। তার মানে তোমাকে 7 থেকে মিটার ইনভার্স 1 এ আনতে হবে না? অবশ্যই কিন্তু আনতে হবে। আমি তোমাকে একটা জিনিস লিখাই দিই যার কারণে তুমি বুঝতে পারবা। জিনিসটা হচ্ছে, উত্তর এটা খ, তুমি বুঝতে পারছো, উত্তর এটা খ। জিনিসটা হচ্ছে 1 মিটার = 10 স্কয়ার সেন্টিমিটার = 10 কিউব মিলিমিটার = 10⁹ ন্যানোমিটার = 10⁶ মাইক্রোমিটার = 10⁻10 অ্যাংস্ট্রোম। এই লাইনটা তুমি মুখস্থ করে ফেলো। 1 মিটার সমান 10 স্কয়ার সেন্টিমিটার, 10 কিউব মিলিমিটার, 10⁹ ন্যানোমিটার, 10⁶ মাইক্রোমিটার, 10⁻10 অ্যাংস্ট্রোম। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করি 1 মিটারে কত অ্যাংস্ট্রোম, তুমি পারবা না? অবশ্যই 10⁻10 অ্যাংস্ট্রোম। তোমাকে যদি প্রশ্ন করি যে 1 অ্যাংস্ট্রোমে কত মিটার, তাহলে দেখো এটার সাথে এটা হিসাব করো, তখন এইদিকে উল্টে চলে আসবে 10⁻10 মিটার। বুঝতে পেরেছো? তুমি একটা মনে রাখো, তখন তুমি দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে কোনটা কি সেটা বের করতে পারবা। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। ওকে, নেক্সট আসো। হাইড্রোজেন বর্ণালী হচ্ছে কি? এটা একটা খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন একবার ঢাকা ভার্সিটি আসছিল, একবার মেডিকেল আসছিল। কই থেকে আসছিল? এই যে কবির স্যারের অনুশীলনী থেকে তুলে দিছিল। এই প্রশ্ন হাইড্রোজেন বর্ণালীটা আসলে কি? কোন জায়গায় বলে শোষণ বর্ণালী, কোন জায়গায় বলে বিকিরণ বর্ণালী। আসলে কোনটা কারেক্ট? দেখো, হাইড্রোজেন আমরা যখন নিম্ন চাপে দিই, এরা গোলাপি বর্ণের একটা গ্যাসীয় শিখা বের করে। কোন বর্ণের? গোলাপি বর্ণের শিখা বের করে। দ্যাট মিনস হাইড্রোজেন বর্ণালীটাকে আমরা বলবো বিকিরণ বর্ণালী। হাইড্রোজেন বর্ণালীটা কি? উত্তর হবে বিকিরণ বর্ণালী। মনে থাকবে। এরপরে আসো, এরপরে যদি বলি সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গদৈর্ঘ্যের বর্ণালী পাওয়া যায়? তোমার মনে হইতে পারে বাবা আমি কি সবগুলা মুখস্থ করবো? না বাবা, সবগুলা তরঙ্গদৈর্ঘ্য লাগবে না, ঠিক যতটুকু বলবো ততটুকু লাগবে। কতটুকু দেখো, তুমি জানো দৃশ্যমান আলোর ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য কেমন? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। এটা হচ্ছে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলোকে আমরা কিভাবে সাজাইতে পারি? বে, নি, আ, স, হো, ক, লা, এইভাবে, রাইট? বেনি, আ, স, ক, লা। এর মধ্যে চিন্তা করো তো, বেগুনিটা সবার আগে আছে, তার মানে তরঙ্গদৈর্ঘ্য কম। তো বেগুনিটা যদি সবার আগে থাকে, তাহলে এর আমরা তরঙ্গদৈর্ঘ্য কত বলতে পারি? নিশ্চয়ই 380 থেকে শুরু হবে। 380 থেকে তুমি একটা রেঞ্জ ধরে নাও নিজের মতো করে। 380 থেকে মনে করো 480 দিলা। তার মানে 380 থেকে 480 ন্যানোমিটার কার তরঙ্গদৈর্ঘ্য? বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য। এরপরে তুমি চিন্তা করো তো লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য কত হবে? নিশ্চয়ই সবার লাস্টেরটা হবে। তাহলে তুমি একটা রেঞ্জ ধরে নাও যে 680 থেকে ধরে নাও, আমি ধরে নিতে বলছি 780 ন্যানোমিটার যদি তোমাকে বলে, মানে 700 ঘরে যদি যখনই আলোর তরঙ্গদৈর্ঘ্য চলে যাবে, 700 ঘরে যখনই চলে যাবে, তুমি উত্তর দিবা লাল আলো এটা। বুঝতে পেরেছো? এর সাথে সাথে তোমাকে আরো দুইটা জিনিস মুখস্থ করতে হবে। সোনালী হলুদ, সোনালী হলুদ, এই সোনালী হলুদের ক্ষেত্রে আমার যে তরঙ্গদৈর্ঘ্য সেটা হচ্ছে 590 ন্যানোমিটার। কত? 590 ন্যানোমিটার। অনেক বইতে লেখা আছে 589 ন্যানোমিটার। একই জিনিস। সোনালী হলুদ। আর একটা জিনিস মনে রাখবা, সবুজ আলোর ক্ষেত্রে, কোন আলোর ক্ষেত্রে? সবুজ আলোর ক্ষেত্রে 486 ন্যানোমিটার। কত? 486 ন্যানোমিটার। মোটামুটি 480 থেকে 575 এমন হচ্ছে সবুজ। সবুজ হচ্ছে 480 থেকে মনে করো 575, 480 থেকে 575। সবুজ হচ্ছে 480 থেকে 575। আচ্ছা, বেগুনি হচ্ছে 380, লাল হচ্ছে 780। তার মানে শেষেরটা হবে। সোনালী হলুদ হচ্ছে 590, সবুজ হচ্ছে 480 থেকে 575 ন্যানোমিটার। এই কয়েকটা মুখস্থ করলেই তোমার
জীবন সুন্দর। ঠিক আছে? যদি এই কটা মুখস্থ করতে না পারো তাহলে তোমার জীবন যেখানে যেমন হয়ে যাবে। এখন তুমি চিন্তা করো তো, সোডিয়ামের শিখা পরীক্ষায় কোন বর্ণ দেয়? সোনালী হলুদ বর্ণ দেয়। সোনালী হলুদ বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কত? 590 বা 89। উত্তর কত হবে? 590 ন্যানোমিটার। প্রশ্ন এটাই যে সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গদৈর্ঘ্যে বর্ণালী পাওয়া যায়? তোমাকে মুখস্থ করাইছি কোনটা? সোনালী হলুদের বর্ণটা। ওইটাই আনসার। বুঝতে পেরেছো? ওকে। নিচের কোন সমীকরণটি সঠিক নয়? দেখতে হবে কোনটা সঠিক নয়। ওকে, যদি সঠিক নয় বলি, ঘ নম্বরটা সঠিক নয়। মুছে দিয়ে একটু দাঁড়াও। নিচের কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে ঘ। দেখো, শক্তির ক্ষেত্রে আমরা কি সূত্র জানি বলো তো? ডেল ই সমান সমান এইচ মিউ। এইচ মিউ, মিউ মানে তো হচ্ছে কম্পাঙ্ক, মিউ মানে কম্পাঙ্ক। তো এই এইচ মিউ মানে কি? এইচ সি বাই ল্যামডা। মিউ মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা। তাহলে দেখো তো, ডেল ইর সাথে ল্যামডা এর সম্পর্ক কি? ডেল ই এর সাথে ল্যামডা এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু এইখানে কি দিয়েছে? সমানুপাতিক। এটা কি আনসার হওয়া উচিত না? এটা ভুল। এই কারণে বলছি কোনটি সঠিক নয়, আমরা যেটা ভুল আনসার সেটা দেখাইছি। বুঝতে পেরেছো? চলো নেক্সট। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কোন বিকারক ব্যবহার করা হয়? এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আয়ন শনাক্তকরণ থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে আসবে আসবে। এখন অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয় তুমি অলরেডি জানো, তারপরেও আমরা একটু যাই, একটু তোমাকে শিখাই আসি। দেখো, এই জিনিসগুলো যে শিখাচ্ছি না, তোমরা জাস্ট লিখে রাখবা, তাহলে দেখবা জীবন সুন্দর। কমন ভাবে জাস্ট মনে রাখো, যারা ডি ব্লক এলিমেন্ট, তোমার ইন্টারমিডিয়েট লেভেলে যেইগুলোর কথা বলা আছে ঠিক সেইগুলাই আসবে পরীক্ষার বাইরে, কিছু আসবে না। যারা ডি ব্লক মৌল, তাদের ক্ষেত্রে পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6, এইটা দিয়ে আমরা শনাক্ত করতে পারি আয়ন শনাক্তকরণ। যারা ডি ব্লক মৌল তাদেরকে আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে শনাক্ত করতে পারি। এবং যারা অবস্থান্তর মৌল না, অবস্থান্তর মৌল নয়, তাদের প্রত্যেকের শনাক্তকরণে অধক্ষেপের বর্ণ পাবা সাদা। কোন দাদা? সাদা। সাদা সাদা আরো সাদা। সার্ফ এক্সেল, তাই না? সার্ফ এক্সেলের অ্যাড দিছিল যে সাদা সাদা আরো সাদা। দ্যাট মিনস আমি যদি তোমাকে বলি অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করছি, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে অধক্ষেপের বর্ণ কেমন হবে? সাদা। জিঙ্ক আয়ন শনাক্ত করছি, জিঙ্ক আয়ন, জিঙ্ক 2+, জিঙ্ক আয়ন শনাক্তকরণে অধক্ষেপের বর্ণ কেমন হবে? সাদা। কারণ কি বলতো বাবারা? এই জিঙ্ক তো তোমার অবস্থান্তর মৌল না। বুঝতে পেরেছো? আমি যদি তোমাকে বলি অ্যালুমিনিয়াম আয়ন শনাক্ত করছি, বর্ণ কেমন হবে? সাদা। আমি যদি তোমাকে বলি কপার আয়ন শনাক্ত করছি, এইটা কিন্তু ডি ব্লক মৌল এবং এইটা অবস্থান্তর মৌল। এইটার আবার রং দিবে নীলাভ সবুজ, এমন অধক্ষেপের বর্ণ দিবে, আমরা সেটা দেখব। ঠিক আছে? এতটুকু আমরা জানলাম। এই শর্টকাট, এইটা তোমাকে শর্টকাট শিখাইলাম। এখন আসো, যদি তোমার কাছে ক্যালসিয়াম থাকে, আমরা অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে শনাক্ত করি, তাহলে ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করা হয় বিকারক? অ্যামোনিয়াম অক্সালেট। যদি সোডিয়াম থাকে, সোডিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহার করি K2, তারপর কি Sb2O7, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। মাঝখানে মনে একটা হাইড্রোজেনও আছে, তাই না? এমন কিছু একটা সংকেত, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সোডিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এরপরে আসো, যদি অ্যামোনিয়াম বলা হয়, অ্যামোনিয়াম হচ্ছে নেসলার দ্রবণ। অ্যামোনিয়াম শনাক্তকরণে কি ব্যবহার করি? নেসলার দ্রবণ। ওকে ওকে। এরপরে আসো, যদি তোমাকে বলা হয় নাইট্রেট আয়ন শনাক্তকরণ, নাইট্রেট এটা হচ্ছে বলয় পরীক্ষা। কি পরীক্ষা? বলয় পরীক্ষা। নাইট্রেট আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করে? বলয় পরীক্ষা। এবং যদি জিঙ্ক আয়ন শনাক্ত করতে বলি, জিঙ্ক 2+, চিন্তা করো তো এটা ডি ব্লক কিনা? অবশ্যই ডি ব্লক। তাহলে কোনটা ব্যবহার করব? কমন বিকারক পটাশিয়াম ফেরোসায়ানাইড। একটু আগে লিখে দিলাম না, K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড, আমরা এইটা ব্যবহার করব।
বোঝা গেছে জিঙ্ক আয়ন শনাক্তকরণে। তাহলে কথা কি ক্লিয়ার? কোন আয়ন কোনটা শনাক্তকরণে আমরা কি ব্যবহার করব? আশা করি ক্লিয়ার। নেক্সট আসো, তাহলে আমরা একটু দেখি। ওকে, কোন আয়ন আমরা যাচ্ছি? জীবন মানে তো যন্ত্রণা। এই যে 36 নম্বর। দেখো বলা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? অবশ্যই তুমি জানো কি? নেসলার দ্রবণ। তাহলে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে আমরা কি ব্যবহার করি? নেসলার দ্রবণ। এই নেসলার দ্রবণ কি বলতো? K2HgI4 পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটের সাথে আমরা পটাশিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করি। এটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ। পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটের সাথে পটাশিয়াম হাইড্রক্সাইড, এইটা হচ্ছে নেসলার দ্রবণের সংকেত। এটাকে আমরা বলি পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটের ক্ষারীয় দ্রবণ। একে বলা হয় হচ্ছে আমাদের নেসলার দ্রবণ। ক্লিয়ার? এখন আসো, সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে কোনো কিছু শনাক্ত করি না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কোনো কিছু শনাক্ত করি না। নিন হাইড্রিন দ্রবণ। এই নিন হাইড্রিন দ্রবণ তোমার কাছে অপরিচিত লাগতে পারে। নিন হাইড্রিন দ্রবণ দিয়ে কি শনাক্ত করি জানো? অ্যামিন। আমরা অ্যামিন যৌগ NH2 মূলক যেটা থাকে, জৈব যৌগ যখন পড়াবাও তখন তুমি দেখতে পারবা যে NH2 বা অ্যামিন মূলক শনাক্তকরণে আমরা নিন হাইড্রিন পরীক্ষা করে থাকি। ক্লিয়ার? তাহলে আমরা জেনে গেলাম। ওকে, এরপরে আসো, অধক্ষেপণের শর্ত কি? এটা সবাই জানে। অধক্ষেপণের শর্ত কি? KIP-টা বড় হইতে হবে KSP-র চাইতে। KIP বড় হইতে হবে KSP-র চাইতে। ক নম্বর অপশন। তার মানে KIP যদি বড় হয়ে যায় তাহলে দ্রবণটা কি হবে? অতিপৃক্ত হবে। আর অতিপৃক্ত হওয়া মানে কি? এইটা হচ্ছে অধক্ষেপ পড়বে। আর সম্পৃক্ত দ্রবণের সংকেত কি? এই যে KSP সমান KIP, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের সংকেত। কি পৃক্ত? সম্পৃক্ত দ্রবণের সংকেত। কথা ক্লিয়ার? ওকে, নিচের কোনটি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য? দেখো কেন পড়াইলাম, তুমি এবার খুঁজো সবচেয়ে লাস্টে কোনটা আছে। এটা কি 700-তে গেছে? না। এটা গেছে না। আনসার হচ্ছে ঘ। তার মানে 694 থেকে 700 ন্যানোমিটার, এটা হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। কথা ক্লিয়ার? ওকে, নেক্সট আসো। নিচের কোনটি ডি ব্রগলির সমীকরণ নামে পরিচিত? ডি ব্রগলি সাহেব বলছে ল্যামডা ইকুয়ালস টু প্লাঙ্কের ধ্রুবককে যদি ভরবেগ দিয়ে ভাগ করা হয় mv, প্লাঙ্কের ধ্রুবককে ভরবেগ দিয়ে ভাগ করা হয় mv, সেটাই ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। বা h/mc। c হচ্ছে আলোর বেগ, v হচ্ছে জাস্ট এমনি সিম্পল বেগ। বোঝা গেছে? তো এই ক্ষেত্রে আনসার হচ্ছে ক। এইখানে n দিছে, আসলে এটা n হবে না, এটা v অথবা c হবে। কথা ক্লিয়ার? এটা বইয়ের মিস্টেক। বোঝা গেছে? তোমাদের কারোর কাছে কবির স্যারের বই থাকলে তোমরা দেখতে পারো। জাল পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়? দেখো একই কোশ্চেন বারবার রিপিট আসতেছে অনুশীলনীতে। আনসার হচ্ছে ইউভি রশ্মি। দেখো ব্রেনের চিকিৎসায় কি ব্যবহার করা হয়? সেম কথা, এমআরআই থেরাপি। সেম কথা, এমআরআই থেরাপি। ব্রেনের চিকিৎসায় কি ব্যবহার করা হয়? এমআরআই থেরাপি। নেক্সট আসুন, পানিতে, এটা বহুপদী, পানিতে স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ কি? পানিতে স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ কি? স্বল্প মাত্রার দ্রবণীয় লবণ বলতে বোঝায় যারা একটু হলেও অধক্ষেপ দিবে। আনসার কি কি? দেখো জিঙ্ক সালফাইডের অধক্ষেপ পড়ে, গুড। সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়ে, গুড। তার মানে উত্তর হচ্ছে 1 এবং 3। বহুপদী লাগবে না, তারপরে তোমাকে একটু বুঝাই দিলাম যে পানিতে স্বল্প মাত্রা বা পানিতে দ্রবণীয় কারা, এইটা আমরা একটু দেখে আসি। এটা তোমাদের অনেক কনফিউশন লাগে, তাই না? যে কে পানিতে দ্রবণীয় আর কে পানিতে অদ্রবণীয়। দেখো মনে রাখবা, অ্যামোনিয়াম আয়ন এবং মোটামুটি গ্রুপ একে কে কে আছে? সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, তাই না? এদের সকল লবণ পানিতে দ্রবণীয়। এক কথাই শেষ। সকল লবণ কিসে দ্রবণীয় বাবারা? পানিতে দ্রবণীয়। দেখো আমি তোমাকে দিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, অবশ্যই পানিতে দ্রবণীয়। অ্যামোনিয়াম নাইট্রেট অবশ্যই পানিতে দ্রবণীয়। পটাশিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়। সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়। বোঝা গেছে? নেক্সট আসো, এরপরে আমরা সোডিয়াম, এই সোডিয়ামের
একটা মাত্র লবণ আছে, একটা মাত্র লবণ আছে যে পানিতে দ্রবণীয় না। এ হচ্ছে একটা বাটপার। আমরা বললাম গ্রুপ একের সকল লবণ পানিতে দ্রবণীয়, কিন্তু এ বাটপারি করছে। সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সোডিয়াম কি অ্যান্টিমোনেট বাবারা? পাইরো অ্যান্টিমোনেট। এই লবণটা, এটা যদিও একটা লবণ, এই লবণের অধক্ষেপের বর্ণ হচ্ছে সাদা এবং এ কখনো পানিতে দ্রবণীয় না। এ হচ্ছে বাটপার। বোঝা গেছে? মনে রাখবা, সকল নাইট্রেট যতগুলো নাইট্রেট লবণ আছে, নাইট্রেট লবণ আছে, তারা কিন্তু পানিতে দ্রবণীয়। তারা পানিতে দ্রবণীয়। ওকে, এরপরে দেখো যে মোটামুটি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এদের বাইকার্বনেটগুলো পানিতে দ্রবণীয়। বাইকার্বনেট, নট কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট কিন্তু অদ্রবণীয় পানিতে, ওরা পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু ক্যালসিয়াম বাইকার্বনেট এটা পানিতে দ্রবণীয়। বুঝতে পেরেছো? এতটুকু জানলেই এনাফ। আমরা চলে যাই। দেখো প্রশ্ন বলতেছে কোনটি স্বল্প মাত্রায় দ্রবণীয়? পটাশিয়াম নাইট্রেট, এটাকে দুইভাবে বলতে পারি। গ্রুপ একের লবণ পানিতে দ্রবণীয়, সকল নাইট্রেট লবণ পানিতে দ্রবণীয়। তাহলে 2 নম্বর অপশানে আসার কোনো প্রশ্নই ওঠে না। উত্তর তাহলে কি হবে? 1 এবং 3। বহুপদী আমরা স্কিপ করি। ওকে, ক্যালসিয়াম ফ্লোরাইডের জলীয় সম্পৃক্ত দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.0076 গ্রাম পার লিটার। ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণাঙ্ক কত? ক্যালসিয়াম ফ্লোরাইডের কি গুণাঙ্ক কত? দ্রাব্যতা গুণাঙ্ক কত? কিভাবে করা যায়? এই কোশ্চেনটা তুমি বলতে পারো যে হাতে ক্যালকুলেশন শেখান। অবশ্যই আমরা একটু শেখানোর চেষ্টা করি। সবগুলা দেখো, অনুশীলনীর অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো হাতে ক্যালকুলেশন করা যায় না, সেগুলা আমি তোমাকে প্রসেস দেখাই দিব যে কিভাবে করতে হয়। তুমি সেই প্রসেসটা জাস্ট ফলো করবা, ঠিক আছে? হাতে ক্যালকুলেশন দেখানোর এখন সময় নাই। এখন আমরা 158, 59 অনেকগুলা এমসিকিউ সলভ করতে চলেছি, ঠিক আছে? তারপরেও আমরা দেখাই দিই। দেখো এইটা ক্যালসিয়াম ফ্লোরাইডের ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা বলছে কত? 0.076। এটা মনে রাখি, হ্যাঁ, 0.0076। দেখো তো ক্যালসিয়াম ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা বলছে 0.0076 গ্রাম পার লিটার। তুমি ক্যালসিয়াম ফ্লোরাইডকে ভাঙো, ক্যালসিয়াম ফ্লোরাইডকে কি করো? ভাঙো। দেখো তো ক্যালসিয়াম ফ্লোরাইড কি হয়? ক্যালসিয়াম 2+ হয় প্লাস 2F- হয়। যদি এটা হয় তাহলে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা এটা কি? 2 ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা এটা দেওয়া না? তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি এইখানে S পেয়ে যাব, কারণ এর দ্রাব্যতা যদি S হয়, এর দ্রাব্যতা S হবে, এর দ্রাব্যতা হবে 2S, তাই না? এটার মান তো 2S, কারণ ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা এটা বলছে। ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা এটা বলছে না? অবশ্যই এটা বলছে। তার মানে এটা হচ্ছে 2S। 2S হইলে একে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব। চলো 2 দিয়ে ভাগ করি। 2 দিয়ে ভাগ করলে আসে কত? দেখো তো 76কে যদি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 1 6, 8 দুগুণে 16, 38। বাকি তো জিরোগুলা জিরোর মধ্যে পড়বে। এই হচ্ছে হাতে ক্যালকুলেশন। 38 দুগুণে 76, তার মানে কত আসে? 0.0038 গ্রাম পার লিটার। কিন্তু আমার এই ক্ষেত্রে যে দ্রাব্যতা গুণফল বের করতে বলছে, ওটা তো আমরা মোল পার লিটার হিসাব করি, তাই না বাবারা? মোল পার লিটার হিসাব করি। তো গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যাইতে হবে। যদি গ্রাম পার লিটার থেকে 0.0038 থাকে, একে যদি আমি, যেহেতু এটা ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, সো টোটালটার ঘনমাত্রা আমার লাগতেছে না, আণবিক ভর লাগতেছে না, আমার লাগবে জাস্ট ফ্লোরিন আয়নের আণবিক ভরটা। ফ্লোরিন আয়নের আণবিক ভর কত বাবারা? 19। তাহলে আণবিক ভর দিয়ে যদি ভাগ করি, এই গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে চলে যাবে। কোথায় চলে যাবে বলো? মোল পার লিটারে চলে যাবে। তাহলে একে আমি 19 দিয়ে ভাগ করি, কত হয়? দেখো তো 19 দুগুণে 38 না? এই নামটা যদি তুমি না পারো তাহলে হাতে ক্যালকুলেশন কিন্তু পারবা না। দেখো 0.002, এই হচ্ছে আমার মোল পার লিটার। চলে আসছে আমার দ্রাব্যতা। আমি এস এর মান কিন্তু পেয়ে গেছি। এস এর মান কিভাবে পাইলাম বলো? কারণ ফ্লোরিন আয়ন 2S হয়,
এটা তো 2s এর মান দেওয়া, তাই 2 দিয়ে ভাগ করে আমি s এর মান বের করলাম। এখন s এর মান দেখতেছি গ্রাম পার লিটারে দেওয়া, সেখান থেকে আমি মোল পার লিটারে নিছি। মোল পার লিটারে নেওয়ার পরে এইটার ক্ষেত্রে কেএসপি এর ভ্যালু কত হবে বলো? এই যে s ইন্টু 2s এর স্কোয়ার, তার মানে 2 দুগুণে 4, 4s কিউব। এই 4s কিউব করলে আমরা এইটার s এর মান তো পেয়ে গেছি, s এর যদি কিউব করে 4 দিয়ে গুণ করি আমাদের কেএসপি ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা করে দেখি 4 ইন্টু, দেখো 0.002, এটাকে লিখতে পারি না 2 ইন্টু 1 2 3 10 টু দি পাওয়ার মাইনাস 3, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এইভাবে লেখা যায় না? অবশ্যই যায়। তারপরে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 পাওয়ার কিউব। ওকে, করো। 4 4 এর জায়গায় থাকলো, 2 এর পাওয়ার কিউব মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 তিরিকে 9, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে। পাওয়ার পাওয়ার গুণ হয় কি না? অবশ্যই গুণ হয়। 3 তিরিকে 9 হয়, মাইনাস 3 মাইনাস 9, 10 টু দি পাওয়ার মাইনাস 9। তাহলে আনসার কত আসে? 4 ইন্টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, 4 আটা 32, 32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কত আসলো? 32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। তাহলে এখন আমরা আনসারের দিকে চলে যাই একটু। ওকে, এই হচ্ছে আমাদের কবির স্যার। কবির স্যারের এই যে আমার অনুশীলনীর কোশ্চেনে চলে আসছি। কত নাম্বার ছিল? এই যে 43 নম্বর, তাই না? হ্যাঁ, ওকে। দেখো আমার আনসার কত আসছিল? 32 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখানে কি আছে? নাই। তার মানে আমার এইখানে যেটা করতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 9 ছিল, এই যে যেটা করতে হবে, এই যে 32 না, এখানে পয়েন্ট আনতে হবে। তাহলে আমি যদি পয়েন্ট, এই 32.0 যে কথা, 32 সেই কথা, পয়েন্ট এক ঘর আগে আনতেছি 3.2, তার মানে আনসার কত হওয়া উচিত? 10 টু দি মাইনাস 11। আনসার হচ্ছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। আনসার গ। 43 এর আনসার কত? গ। দেখছো, এইটা হচ্ছে হাতে ক্যালকুলেশন। এই যে তোমাকে হাতে ক্যালকুলেশনটা শিখাই দিলাম। এই হাতে ক্যালকুলেশন আমরা আমাদের যে গোল্ড ডিগার্স আছে, মেডালজির পেইড ব্যাচ, আমরা ওইখানে আরও ডিটেলসে অনেকগুলো হাতে ক্যালকুলেশনের ক্লাস আমরা দিই, ঠিক আছে? যেগুলো পরিমাণগত রসায়ন আছে, এই গুণগত রসায়ন, এই যে যেগুলো হাতে ক্যালকুলেশন করার মতো, বাকিগুলোতে আর হাতে ক্যালকুলেশন আমরা দেখাবো না। কিভাবে করতে হয় এটা তো বুঝতে পারছো। তোমার মেডিকেল পরীক্ষায় শিওর থাকো যেগুলো হাতে করার মতো সেগুলাই দিবে। ওকে, আমরা জাস্ট প্রসেসগুলো দেখিয়ে দিব। ওকে ওকে। দেখো বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 4100 অ্যাংস্ট্রম, ফ্রিকোয়েন্সি কত? 4100 অ্যাংস্ট্রম মানে কি? 4100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ওই যে একটু আগে শিখাইছিলাম। এটা তুমি কি পাইছো? ল্যামডা পাইছো। তোমার ফ্রিকোয়েন্সি জানতে চাইছে। ফ্রিকোয়েন্সি মানে কি? এফ। এফ সমান সমান কিভাবে বের করবা? সি বাই ল্যামডা। সি এর মান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডা এর মান তো জানো, বের করে ফেলবা। পারবা না? অবশ্যই পারবা। নেক্সট আসো 45। ফসফরাস 3115, সিলিকন 3014, পরমাণু দুটি পরস্পরের কি হয়? এখানে দেখো তো 31 আর এটার ভর হচ্ছে 30, তাহলে এরা কি পরস্পর আইসোবার? না। এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 15, এর হচ্ছে 14, এ কি আইসোটোপ? না। দ্যাট মিন্স আমরা এখন বিয়োগ করে নিউট্রনটা বের করি তো। 15 এইটার আসে হচ্ছে তোমার 16 নিউট্রন, 14 এইটারও 16 নিউট্রন। দেখো ফসফরাস এবং সিলিকন দুইটার ক্ষেত্রে নিউট্রন আমার 16 16 আসছে। কেন? কারণ এটা 31 থেকে 15 বাদ যাবে ফসফরাসে, আর সিলিকনের 30 থেকে 14 বাদ যাবে, তাই না? ভরকে পারমাণবিক সংখ্যাতে বাদ দিলেই তো আমরা পাই, নাকি? তো দ্যাট মিন্স এটার উত্তর হচ্ছে কি? আইসোটোন। কি টোন? আইসোটোন। কথা ক্লিয়ার? নেক্সট আসো, হাইড্রোজেন বর্ণালীর কোন অঞ্চলে ব্র্যাকেট সিরিজের উদ্ভব ঘটে? সবসময় মনে রাখবা হাইড্রোজেনের ক্ষেত্রে লাইমেন, লাইমেন সিরিজ বললে অঞ্চল হচ্ছে ইউভি রশ্মি, বামার সিরিজ বললে অঞ্চল হচ্ছে দৃশ্যমান, বামার সিরিজ বললে দৃশ্যমান। এইটা বাদে বাকি যত সিরিজই বলুক না কেন, ব্র্যাকেট, হামফ্রিজ, প্যাসচেন, যাই বলুক না কেন, তুমি কি দেখাবা? অবলোহিত। বোঝা গেছে? তাহলে ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে কি হবে? অবলোহিত অঞ্চল। শেষ। এই অতিবেগুনিটা লাইমেন, দৃশ্যমানটা বামার। তোমার প্রশ্ন ব্র্যাকেট না দিয়ে বললো হামফ্রিজ, তোমার প্রশ্ন ব্র্যাকেট না দিয়ে বললো প্যাসচেন সিরিজ, কি হবে? উত্তর অবলোহিত হবে। বামার বললে দৃশ্যমান, লাইমেন বললে অতিবেগুনি। ক্লিয়ার?
47 নম্বর চিত্র কোনোদিন আসবে না বাদ। পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে RF এর সর্বোচ্চ মান কত? RF এর মান সর্বোচ্চ হতে পারে 1, 1 এর উপরে যাইতে পারবে না। RF এর মান এটা আমরা পেপার ক্রোমাটোগ্রাফিতে পাই। এটা কোন ক্রোমাটোগ্রাফিতে পাই বলো? পেপার ক্রোমাটোগ্রাফিতে পাই। যখন বলবে RF এর উপযুক্ত মান কত? RF এর উপযুক্ত মান, এই সর্বোচ্চ টর্বোচ্চ বলবে না, উপযুক্ত। তখন তোমাকে দেখতে হবে অনেক চাইতে কম কি আছে। 0.75 উপযুক্ত একটা মান, 0.5 একটা উপযুক্ত মান, এই দুইটা উপযুক্ত মান এইখানে কিন্তু দেওয়া আছে। এগুলা হইতে পারে, কিন্তু বলছে সর্বোচ্চ মান, তাই আমরা অন দাগাইছি। বোঝা গেছে? যদি উপযুক্ত বলে তোমাকে অনের চাইতে কম মান দাগাইতে হবে। কত মান সেটা তুমি অপশন দেখলেই বুঝতে পারো। 0 থেকে অনের মধ্যে দাগাইতে হবে, 0 থেকে অনের মধ্যে। 0টাও নিবা না, অনও নিবা না। যখন বলে উপযুক্ত মান কত, তখন তুমি 0টাও নিব না, অনও নিব না। 0 থেকে 1 এর মধ্যে কত আছে সেইটা আমরা আনসার করব। তাই হলো আছে 0.15, এটা আনসার হবে। বোঝা গেছে? কোনটি ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বিশোধন করা যায়? খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো কোনটা ঊর্ধ্বপাতিত হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড কিন্তু ঊর্ধ্বপাতিত হয়। নেক্সট প্রশ্নে আসো। স্বর্ণপাত পরীক্ষায় কিসের প্রলেপ ব্যবহার করা হয়? জিঙ্ক সালফাইডের প্রলেপ ব্যবহার করে। স্বর্ণপাত পরীক্ষায় রাদারফোর্ড কি করছিল? জিঙ্ক সালফাইডের প্রলেপ ব্যবহার করছিল। চতুর্থ শক্তি স্তরে উপস্তর সংখ্যা কতটি? উপস্তর মানে কি বলো বাবারা? তোমার হচ্ছে এসপিডি ওইগুলার মান। দ্যাট মিনস আমার জানতে হবে যে এই ক্ষেত্রে এল এর মান কতটি। উপস্তর বলতে বোঝায় এল এর মান কতটি। এল এর মান কতটি আমরা একটু দেখি। চতুর্থ শক্তি স্তর 4, 4 এর ক্ষেত্রে এটা n ইকুয়ালস টু 4, তাহলে l ইকুয়ালস টু কি হবে? 0, 1, 2, 3। তার মানে l এর মান কত? 0 থেকে n-1 পর্যন্ত, একটু আগে বলছিলাম। তাহলে দেখো তো 1, 2, 3, 4। তাহলে চতুর্থ শক্তি স্তরের উপস্তরের সংখ্যা কতটি? 4টা। কি কি বলো? এটা হইতে পারে এই যে 0 হইলে 4s, এটা 4p, এটা 4d, এটা 4f। পারে না? অবশ্যই পারে। এই 4টা উপশক্তি স্তর আমরা পাই। এটা হচ্ছে উপশক্তি স্তর। আর যখন m এর মানে চলে যাবে, m এর মান m ম্যাগনেটিক, তখন সেটা হয়ে যাবে অরবিটাল। বোঝা গেছে? ওকে। এই দেখো dxy অরবিটাল। dxy অরবিটালের লোব সংখ্যা কতটি? খুবই সুন্দর একটা প্রশ্ন। শুধুমাত্র dz² বাদে d অরবিটাল আমরা জানি 5টা আছে। xy, yz, x² y², তারপর কি xy, আর হচ্ছে z², তাই না? z²। এই dz²টা বাদে যা আছে, যেগুলা আছে সবগুলোর ক্ষেত্রেই লোব হচ্ছে 4টা। কেমন হয় বলো তো? এটা ডাবল ডাম্বেল আকার হয়। একটা এমন যায় আর একটা এমন যায়। এই দেখো ডাবল ডাম্বেল হয়ে গেছে। তাহলে আমরা একটু দেখি s অরবিটালের আকৃতি হচ্ছে গোলক আকার। s অরবিটালের আকৃতি কেমন? গোলক আকার। p অরবিটালের আকৃতি কেমন? ডাম্বেল আকার। d অরবিটালের আকার কেমন? ডাবল ডাম্বেল আকার। দেখো ডাবল ডাম্বেল দিছি, ডাবল ডাম্বেল আকার। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। তাহলে dxy অরবিটালের লোব কয়টা? 4টা। এখন এটা কি? দেখো একটা ডাম্বেল দিছি, একটা ডাম্বেল, এটা p অরবিটাল। এটা কোন অরবিটাল? p অরবিটাল। এর লোব কয়টা? 2টা লোব, 2টা লোব। বোঝা গেছে? ওকে, নেক্সট আসো। এটা বহুপদী, বাদ দিয়ে দিই। তারপর দেখো ডিউটেরন কণা বলছে। ডিউটেরনে কি আছে বলতো? একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে। জেনে রাখো ডিউটেরন হচ্ছে একটা নিউক্লিয়াস। ডিউটেরিয়াম এটা হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ। এই ডিউটেরিয়ামের যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের নাম হচ্ছে ডিউটেরন। তার মানে ডিউটেরনে তুমি ইলেকট্রনের হিসাব আনতে পারিবে না। বোঝা গেছে? ওকে, এরপর আসো। আয়ার অঞ্চলে যাই বলুক না কেন স্পন্দন সংখ্যা দেওয়া আছে এত সেন্টিমিটার ইনভার্স 1, তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা সমান সমান হচ্ছে 1/μ বার। মিউ বার মানে হচ্ছে স্পন্দন সংখ্যা। মিউ বার মানে কি বলো? স্পন্দন সংখ্যা। তুমি এইখান থেকে বের করে ফেলবা, পারবা না? এই যে ইনভার্স করে দিবা। যেহেতু সেন্টিমিটার ইনভার্স 1 আছে, তুমি সেন্টিমিটারে পাবা। সেন্টিমিটার ল্যামডা পাইলে সেখান থেকে মাইক্রোমিটারে যাবা। ওই যে একটু আগে লিখে দিলাম 10⁶ মাইক্রোমিটার, 10² সেন্টিমিটার। দুইটা পাশাপাশি বসে তুমি ক্যালকুলেশন করে ফেলবা। কিভাবে? দেখো আমি তোমাকে কি বলছিলাম, 1 মিটার সমান 10² সেন্টিমিটার সমান সমান 10⁶ মাইক্রোমিটার। এখন জাস্ট এই দুইটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তার মানে 10² সেন্টিমিটার সমান সমান 10⁶ মাইক্রোমিটার। এখন
আমরা সেন্টিমিটারে পাইছি, তার মানে 1 সেন্টিমিটার সমান সমান স্কোয়ার, আর এটা বাদ গেলে থাকে 10⁴ মাইক্রোমিটার। এই যে হয়ে গেল, তাহলে 10⁻⁻4 দিয়ে গুণ করলে তোমার মাইক্রোমিটার চলে আসবে, হয়ে গেছে। এইভাবে তুমি বের করবা। কোনটি পানিতে দ্রবণীয়, এইটাতে যাচ্ছি না, যে একবার পড়াই ফেলছি কোনটা পানিতে দ্রবণীয়, এটা বহুপদী যেহেতু স্কিপ করতেছি। আইআর অঞ্চলে একটি যৌগের তরঙ্গ দৈর্ঘ্য এত মিটার দেওয়া আছে, স্পন্দন সংখ্যা কত? সেম কাহিনী, মিউ বার ইকুয়ালস টু 1/λ, মানে ল্যামডার উল্টা করলেই তুমি এটা পেয়ে যাবা, বোঝা গেছে? ল্যামডার উল্টা করলেই আমরা আনসারটা পেয়ে যাব। ওকে, n ইকুয়ালস টু 2, l ইকুয়ালস টু 1, m ইকুয়ালস টু -1, অরবিটালের প্রতীক কোনটা? এই প্রশ্নটা নিয়ে জীবনে যত জায়গায় যাবা প্রচুর জায়গায় ঝামেলায় পড়বা, প্রচুর জায়গায় ঝামেলায় পড়বা। লিখে রাখো, এটা হচ্ছে সমস্যা, এই প্রশ্নটা সমস্যা। কারণ কি, এক এক রাইটার এক একভাবে হিসাব করছে। হাজারিন আক্সারের বইয়ে এটার আনসার দিছে 2py, হাজারিন আক্সারের বইয়ে এটার আনসার দিছে 2py। কিন্তু আমি সবসময় বলি যেটা ফলো করতে সেটা কবির স্যারেরটা ফলো করতে। এক এক রাইটার বই এক এক রকম দিছে। যেমন আমরা মাইনাস থেকেই শুরু করব। এল এর মান 1 হইলে এম এর মান কি হবে? এল এর মান যদি 1 হয় এম এর মান হবে -1, 0, +1। এইবার তুমি সাজাও, এইভাবে সাজাবা। এইভাবে সাজানোর পরে তুমি আসবা এটা px, এটা py, এটা pz। তার মানে হিসাবে কি দাঁড়ালো? -1টা 2px। উত্তর হচ্ছে খ। এটা কবির স্যারের ইনফো, কিন্তু অ্যাকচুয়ালি হাজারিন আক্সারে দিছে 2py। কেন দিছে সেটা তিনিই ভালো জানেন, তিনি তার মতো করে সাজাইছে। তিনি সাজাইছে এইভাবে 0, +1, -1, এইভাবে সাজাইছে, ঠিক আছে? ওনার মতো করে উনি সাজাইছে, সে যেভাবেই সাজাক ওইদিকে আমরা যাব না। তোমার যেটা ভালো লাগে তুমি ফলো করবা, আমি তোমাকে বলবো হাজারিন আক্সারটা ফলো করতে ফর দ্য মেডিকেল। বাট যেটা কারেক্ট সেটা হচ্ছে এইটা। আবার দেখো নিচের প্রশ্নটা দেখো, এটাও আবার সমস্যা, এটাও একটা সমস্যা। US 10, তার মানে $10 বর্ণ কোন আভাত ছড়ায়? $10 কোন আভাত ছড়ায়? হাজারিন আক্সারের বইয়ে এটার আনসার দিছে লাল, কিন্তু যেটা লাল হাজারিন আক্সারে সেটা কবির স্যারে হয়ে গেছে কমলা, সেটা কবির স্যারে কি হয়ে গেছে? কমলা হয়ে গেছে। দ্যাট মিনস এইটা নিয়েও একটা সমস্যা আছে। আমি তোমাকে বলবো যে এইটার ক্ষেত্রে তুমি কি ফলো করবা? হাজারিন আক্সারটাই ফলো করবা, ঠিক আছে? আর কবির স্যারের বইয়ে এটার আনসার দেওয়া হচ্ছে কমলা। এটার আনসার কি দেওয়া বাবারা? কমলা দেওয়া। কথা ক্লিয়ার? নেক্সট আসো। মিশ্রণ থেকে দেখো বালি এবং কর্পূর, তুমি দেখো তো এখানে কেউ উদ্বায়ী পদার্থ আছে কিনা? অবশ্যই আছে। এই কর্পূরটা উদ্বায়ী পদার্থ, তার মানে কি করব? ঊর্ধ্বপাতন। শেষ। দেখছো এইগুলা আগে তুমি ওইখানে টাইম দিছো বলে এখানে আমার করাইতে সলভ করাইতে ইজি হচ্ছে, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট আসো। কোনটির কম্পাঙ্ক বেশি? যার কম্পাঙ্ক বেশি তার হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা কম। কম্পাঙ্ক বেশি মানে এফ বেশি, এফ বেশি মানে ল্যামডা কম, আর ল্যামডা কম মানে ইও বেশি, মানে শক্তি বেশি। এটার ক্ষেত্রে কোনটা তুমি এখন খুঁজে বের করো। অনেকে অনেক রকম ছন্দ দিয়ে ইয়া করে, যে মহা, গামা, রঞ্জন, অতি, দৃশ্যমান, অবলার, এইসব ছন্দ অনেকে ইয়া করে। তো আমি ওই দিকে যাচ্ছি না, যে যার মতো মনে রাখবা। জাস্ট একটা জিনিস মনে রাখবা, কম্পাঙ্ক বেশি মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে এই তরঙ্গ দৈর্ঘ্য কম, কম্পাঙ্ক বেশি মানে তরঙ্গ দৈর্ঘ্য কম, আর তরঙ্গ দৈর্ঘ্য কম মানে শক্তি বেশি। উত্তর কোনটা? এক্স রে। উত্তর কোনটা? এক্স রে। নেসলার দ্রবণের সাহায্যে কোনটি শনাক্ত করা যায়? নেক্সট আসো। প্রশ্ন বলতেছে নেসলার দ্রবণের সাহায্যে কোনটি শনাক্ত করা যায়? একটু আগে তোমাকে পড়াইছি না, নেসলার দ্রবণের সাহায্যে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায়। বুঝতে পেরেছো? এটা বহুপদী, আচ্ছা বাদ দিব না, পড়াই দেই। সমায়ন প্রভাব কার্যকর হবে। সমায়ন প্রভাবের ক্ষেত্রে দেখবা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হবে আর একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে। কি বললাম? একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এখন দেখো দুইটাই অ্যাসিড, এক নম্বর অপশন আগেই বাদ। এই ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। H2S আর HCl, এটা কারেক্ট। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম কার্বনেট, এটা কারেক্ট। উত্তর হচ্ছে 2 আর 3। উত্তর হচ্ছে কি? 2 এবং 3। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। নেক্সট আসো। কোয়ান্টাম শক্তি বিকিরিত শক্তির কম্পাঙ্কের সাথে কিভাবে সম্পর্কিত? কোয়ান্টাম শক্তি মানে ই, কম্পাঙ্কের সাথে সম্পর্কিত। তার মানে ই ইকুয়ালস টু h/λ। এই c/λকে আমরা কম্পাঙ্ক বলতে পারি। দ্যাট মিনস ই এর সাথে এর সমানুপাতিক সম্পর্ক। কেমন সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। উত্তর হচ্ছে ক, সমানুপাতিক। নেক্সট আসো। এই যে উদ্দীপক, এটা বাদ। ওকে, এইখান থেকে 67।
পরীক্ষাগারে লবণ শনাক্তকরণে কোন ধরনের পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়? লবণ আমরা এটা পড়ছি, তোমাদের প্র্যাকটিক্যালেও কিন্তু ছিল, ইন্টারমিডিয়েটে যারা প্র্যাকটিক্যাল করছো লিখছো যে কি ধারাবাহিক আঙ্গিক বিশ্লেষণ লবণের, তাই না? তার মানে উত্তর কি? বিশ্লেষণ পদ্ধতি। লবণ শনাক্তকরণের পদ্ধতি কোনটা বাবারা? বিশ্লেষণ পদ্ধতি। বোঝা গেছে? ওকে, নিচের কোন অরবিটালে সর্বনিম্ন শক্তি সম্পন্ন? এই শক্তি আমরা কিভাবে বের করি? n প্লাস l এর মান বের করি। n প্লাস l এর মান যার বেশি, n প্লাস l এর মান যার বেশি তার শক্তি বেশি, n প্লাস l এর মান যার কম তার শক্তি কম। কথা ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে দেখো, 3D এর ক্ষেত্রে n এর মান 3 আর d এর ক্ষেত্রে l এর মান 0 1 2, তার মানে 3 প্লাস 2 আসে, এটা 5। 4s এর ক্ষেত্রে 4 প্লাস 0, s এর ক্ষেত্রে l এর মান 0, উত্তর আসে 4। 4p এর ক্ষেত্রে 4 প্লাস 1 ইকুয়ালস টু 5। 3s এর ক্ষেত্রে 3 প্লাস 0 ইকুয়ালস টু 3। n প্লাস l এর মান সবচাইতে কম কোনটাতে? সবচাইতে কম 3s এ। উত্তর হচ্ছে 3s। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। সাধারণ ইলেকট্রন বিন্যাসে নিয়মের ব্যতিক্রম দেখা যায় কোন মৌলটি? দেখো, টোটাল 21টা মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। কয়টা মৌল বাবারা? 21টা মৌল। এই 21টা মৌলের মধ্যে কে কে আছে বলো তো? কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। কপার আছে, ক্রোমিয়াম আছে, তোমরা অলরেডি এই দুইটা জানো। এর সাথে যেটা জানতে হবে, ল্যান্থানাইড আছে, ল্যান্থানিয়াম, আর কি আছে? মলিবডেনাম, আর কি আছে? সিলভার, আর কি আছে? সোনা, AU। এইগুলা তোমাকে মনে রাখতে হবে, এদের কিন্তু ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায়। উত্তর কোনটা? ল্যান্থানাইড, এলে। ঠিক আছে। শিখা পরীক্ষায় কোনটি নীলাভ সবুজ বর্ণ দেখায়? নীলাভ সবুজ বর্ণ দেখায় হচ্ছে কপার। শিখা পরীক্ষায় কে নীলাভ সবুজ বর্ণ দেখায় বাবারা? কপার দেখায়। আসো আমরা একটু দেখি। 70 নাম্বার, কপার দেখায় হচ্ছে নীলাভ সবুজ বর্ণ শিখা পরীক্ষায়, নীলাভ সবুজ। ক্যালসিয়াম দেখায় ইটের মতো লাল। আমরা অপশনের গুলো পড়ে ফেলতেছি একবারে, হ্যাঁ, অপশনের গুলো পড়ে ফেলতেছি। স্ট্রনশিয়াম দেখায় লাল, টকটকে লাল, টকটকে মানে রক্তের মতো লাল, রক্ত লাল, রক্ত লাল। বেরিয়াম দেখায় আপেলের মতো সবুজ। কিসের মতো সবুজ? বেরিয়াম হচ্ছে আপেলের মতো সবুজ। ঠিক আছে, আমরা 4টা বর্ণ পেলাম। এর সাথে তুমি যেটা জানবা, সোডিয়াম দেখায় সোনালী হলুদ। এটা শিখা পরীক্ষা পড়াইতেছি। কোন পরীক্ষা পড়াইতেছি বাবারা? শিখা পরীক্ষা। সোনালী হলুদ, সোনালী হলুদ। ঠিক আছে, এইগুলা জানলেই মোটামুটি এনাফ। এরপরে আসো, ত্বকের ক্ষত নিরাময়ের জন্য লেজার পদ্ধতিতে কোন রশ্মি ব্যবহার করা হয়? ত্বকের ক্ষত নিরাময়ের জন্য লেজার পদ্ধতিতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইআর রশ্মি। লেজার পদ্ধতিতে আইআর রশ্মি ব্যবহার করা হয়। বোঝা গেছে? লেজার পদ্ধতিতে কি ব্যবহার করা হয়? আইআর রশ্মি ব্যবহার করা হয়। এখন দেখো, সোডিয়াম সালফেট 10 অণু পানি, এর দ্রাব্যতা 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাড়ার পরে কমে যায় কেন? এটা কিন্তু খ নম্বরে তোমরা পড়ে আসছো। শোধক লবণ, কারণ ওই টাইমের পরে শোধক লবণটি অনাদ্র হয়ে যায়, অনাদ্র হয়ে যায়। উত্তর কি হবে? 1 নম্বরটা হবে। উত্তর শুধু 1 নম্বরটা। এটা তো বহুপদী ছিল, বহুপদী বাদ, কারণ বহুপদী মেডিকেলে আসে না। বহুপদীটা কোথায় আসে না বাবারা? মেডিকেলে আসে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসো, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত কি? Na2H2SB2O7। এই যে এইটা বলছিলাম, এই একটা বাটপার আছে যে একমাত্র পানিতে অদ্রবণীয়। তাছাড়া সোডিয়ামের যত লবণ আছে সবাই পানিতে দ্রবণীয়। বোঝা গেছে? ওকে। জিরকোনিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি? জিরকোনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 40। জিরকোনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 40। সেই হিসাব করে যদি আনসার করা হয়, ক্রিপ্টন 42 5s2 আসবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আসো, নিচের কোনটির, দেখো প্রশ্নটা সেম, নিচের কোনটির শক্তির মান সর্বোচ্চ? ঠিক সেম ভাবে তুমি n+l এর মান বের করবা। n+l এর মান যার বেশি হবে তার মান সর্বোচ্চ। এরপরে আসো, এইটা 75-এর উত্তর তুমি দিবা। 75-এর উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবা। ঠিক আছে? আচ্ছা, 1 অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার বলো তো বাবারা? আমি অলরেডি বলছিলাম 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। এখান থেকে সেন্টিমিটার গেলে ওই যে 10 স্কয়ার সেন্টিমিটার ছিল, 10⁻8 সেন্টিমিটার হয়। উত্তর কত হয়? গ, 10⁻8 সেন্টিমিটার হয়।
বোঝা গেছে? আচ্ছা, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। আমরা এটা অলরেডি মুখস্থ মান, এইখানে কিছু বোঝার কিছু নাই। এরপরে আসো, দেখো সব মুখস্থ, তুমি পারবা। ক্যালসিয়াম শিখা পরীক্ষায় কোন বর্ণ দেয় তুমি জানো? লাল বর্ণ দেয়, হালকা লাল। আচ্ছা, 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, দ্রবণ বলছে নট দ্রাবক, 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে। ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত 100 গ্রামে? দেখো দ্রাব্যতার সূত্র কি? উপরে যাবে দ্রবের ভর 5, নিচে যাবে দ্রাবকের ভর। দ্রাবকের ভর কত? দ্রবণ আছে 50, দ্রব ক্যালসিয়াম ক্লোরাইড আছে 5, তার 50 - 5 × 100। তাহলে কত আসলো? 5 / 45 × 100। উত্তর কত আসে? 11.11। উত্তর কত আসে? 11.11। এটা কিন্তু একবার মেডিকেলে আসছিল, এইটা একদম টানা মুখস্থ করে ফেলবা 79। বামার সিরিজে n2 এর মান 3 হইলে তরঙ্গ দৈর্ঘ্য কত? তুমি এই সূত্রটা অলরেডি জানো। 1/λ = RH 1/n1² - 1/n2²। কত হয়? RH থাকলো, বামার সিরিজ বলছে, বামার সিরিজ মানে n1 এর মান হচ্ছে 2। বামার সিরিজ মানে কত? n1 এর মান 2, তার মানে 1/2² - 1/3²। কত আসে? 3 × 9, 2 × 4, 4 × 36, তার মানে 5RH / 36। উত্তর হচ্ছে 5RH / 36। এটা 1/λ এর মান। প্রশ্ন চাইছে তরঙ্গ দৈর্ঘ্য কত? উল্টাই দাও, 36 / 5 × RH। এইবার তুমি এটা ক্যালকুলেশন করবা। তোমার মেডিকেলে কখনোই মান দিয়ে এত কঠিন ক্যালকুলেশন দিবে না। এটার উত্তর আসে খ। ঠিক আছে? পরীক্ষায় এমন RH দিয়েই পরীক্ষায় কিন্তু মান দেওয়া থাকবে, RH দিয়েই পরীক্ষায় মান দেওয়া থাকবে। সো ওইটা তোমার টেনশনের কোনো কারণ নাই। তুমি জাস্ট প্রসেসটা জানো, যে এটা হাতে ক্যালকুলেশন করা যাবে না, আমরা জাস্ট প্রসেস দেখাচ্ছি, তুমি প্রসেসটা জেনে রাখো। ঠিক আছে? সেটা তোমার জন্য ভালো। তৃতীয় শক্তি স্তরে MVR এর মান কত? দেখো MVR = কি বলো বাবারা? NH/2π। তৃতীয় শক্তি স্তর বলছে n এর মান 3, তার মানে 3H/2π। 3H/2π। উত্তর হচ্ছে গ। বোঝা গেছে? ওকে, নেক্সট আসো। এটা বহুপদী বাদ দিয়ে দিলাম। রেখা বর্ণালীতে কোন মৌলের তরঙ্গদৈর্ঘ্য 590 ন্যানোমিটার? একটু আগে পড়াইছিলাম। সবার আগে একটা ক্যালকুলেশন করো, সোডিয়াম সোনালী হলুদ 590 ন্যানোমিটার। বোঝা গেছে? নেসলার দ্রবণ কি বলছিলাম? পটাশিয়াম টেট্রাইড ও মার্কিউরেটের ক্ষারীয় দ্রবণ। উত্তর হচ্ছে খ। নেক্সট আসো। একটি লবণের দ্রাব্যতা 25, 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবের ভর কত? খুবই সুন্দর। আমি এটাকে কি করা যায়? অপশন টেস্টও করা যায়। এমন করা যায় যে 25 = কত আসে বলো তো? x 50 - x। ঠিক আছে? এমন আসে। এইখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করব। x এর ভ্যালু বের করব। তো এত কিছু না করে আমরা ডিরেক্ট করতে পারি, যে অপশন টেস্ট করতে পারি। তুমি 50 বসাও, 50 যদি বসাও তাহলে x এর মান 50 বসাইলে 50 / 50 - 50 × 100। ঠিক আছে? কত আসে? 50 / 0। এত ক্যালকুলেশনই করা যায় না, এটা হবে না। x এর মান 30 বসাও, 30 বসালেও আমরা 10 বসাই দেখি, ছোট থেকে আসি। তাহলে 10 / 50 - 10 × 100 কত আসে? দেখো তো, 10 / 40 × 100। এই যে এইটার মান 25 আসে। 4 25 100 না? এই 0 এই 0 কাটা, 4 25 100। উত্তর হচ্ছে 10। দেখছো, এটাকে বলা হয় অপশন টেস্ট। আমরা অপশন টেস্ট করেও কিন্তু বের করতে পারি। আমি তোমাকে ফর্মুলা শিখাই দিলাম, তারপরে তুমি ক্যালকুলেশন করো। ঠিক আছে? তোমাকে জাস্ট আমি প্রসেসটা বলে দিব, তুমি করতে থাকবা। এটা উদ্দীপক আলা কোশ্চেন। বাদ বিভাজন ক্রোমাটোগ্রাফিতে কি কি আছে জেনে রাখো। বিভাজন ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি, এই দুইটা জিনিস আছে। আর পাতলা স্তরে এইসব কিছু নাই কিন্তু। ঠিক আছে? গ্যাস আর পেপার হচ্ছে তোমার বিভাজন ক্রোমাটোগ্রাফি। এগুলা বাদ, এগুলা বাদ। এইটা আসো। সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এত গ্রাম পার লিটার হলে দ্রাব্যতা গুণাঙ্ক কত? কেএসপি বের করতে বলছে। কেএসপি সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে কত দেখো তো? এখানে আসে S² আসে। কিন্তু তার আগে এই যে গ্রাম পার লিটারে আছে না, এটাকে মোল পার লিটার নিতে হবে। আণবিক ভর দিয়ে কি করব? ভাগ করে দিব। কার আণবিক ভর? দেখো, সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা বলছে, যার দ্রাব্যতা তার আণবিক ভর। সিলভার ক্লোরাইডের আণবিক ভর কত? 142.5।
এইটা দিয়ে যদি ভাগ করে দিই তখন মোল পার লিটার পাবো। এইটা হচ্ছে তখন আমার এস এর মান। এস এর মান এখানে বসাই দিব, উত্তর পেয়ে যাবা। ঠিক আছে, এটা একটু জটিল ক্যালকুলেশন, তাই আমরা জাস্ট প্রসেসটা দেখলাম, প্রসেস দেখাই দিলাম। যেগুলো জটিল ক্যালকুলেশন তুমি শুধু প্রসেসটা দেখে যাও। ঠিক আছে, আনসার তুমি এমনিতেই পারবা। এইগুলা বাদ, উদ্দীপকালা কোশ্চেন বাদ। ওকে, উদ্দীপকালা কোশ্চেন বাদ। 95 নম্বরে আসো। 95 নম্বরে বলতেছে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনের সম্ভাব্য কোয়ান্টাম সংখ্যা সেট কোনটা? সর্বশেষ ইলেকট্রন কোথায় যায় বলো? 4s1 হয় পটাশিয়ামে। পটাশিয়াম কি চতুর্থ পর্যায়ের না? 4s1। তাহলে 4 এর ক্ষেত্রে n এর মান 4, l এর মান 2, না এটা ভুল দিছে। n এর মান 4, l এর মান 1, না এটা ভুল দিছে। 4s1 হচ্ছে, এটাও ভুল। তার মানে n এর মান 4, বি নম্বরে আসে অপশন। l এর মান 0, m এর মান 0, s এর মান +1। উত্তর হচ্ছে খ, তাই না? এটাই তো আসে। 4s1 এর ক্ষেত্রে কত? n হচ্ছে 4, s অরবিটালের জন্য l এর মান হচ্ছে 0, একটা ইলেকট্রন আছে, s এর মান হচ্ছে +1/2, আর l যেহেতু 0, s অরবিটাল, m এর মানও 0, উত্তর বি হবে। নেক্সট আসো। 96 নম্বর বলতেছে কপার আয়োডেটের দ্রাব্যতা গুণাঙ্ক, তার মানে এটা KSP এর মান দেওয়া আছে 1.4 × 10⁻⁷। কপার আয়োডেটের দ্রাব্যতা কত মোল পার লিটার? জাস্ট এস এর মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে বাবারা? এস এর মান বের করতে হবে। কিভাবে বের করবা? এই দেখো, 2 × 4, 4s³ = 1.4 × 10⁻⁷ বসাই দাও। বসানোর পরে এস এর মান বের করতে হবে। প্রসেসটা তো এটাই। এইটাই তো তোমার KSP এর ভ্যালু নাকি? এতটুকু শেষ। পরেরটা কোশ্চেনও সেম, যে এত এর কেএস এর মান দেওয়া আছে, মোল পার লিটারের দ্রাব্যতা বের করো। এটাও সেম মেথড, তাই না? প্রত্যেকটা কোশ্চেনই দেখবা খুবই সিম্পল আছে, ইজি আছে, তুমি পারবা। বোঝা গেছে? নেক্সট আসো। এই দেখো, রোগ নির্ণয় এমআরআই পরীক্ষার ক্ষেত্রে কি এনএমআর মূলনীতি আয়ার তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয়? এমআরআই তে না, এমআরআই তে ব্যবহার করা হয় রেডিও ওয়েভ। এমআরআই তে কোন তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয় বাবারা? রেডিও ওয়েভ তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয়। কথা ক্লিয়ার? ওকে, নেক্সট আসো। কোন সূত্রের সাহায্যে উপস্তরের মোট ইলেকট্রন সংখ্যা গণনা করা যায়? কি বললাম? কোন সূত্রের সাহায্যে উপস্তরের মোট ইলেকট্রন সংখ্যা গণনা করা যায়? উপস্তরের কথা বলতেছে। উপস্তরের সংখ্যা আমি কিভাবে বের করছিলাম বলতো? 12+1। এটা হচ্ছে উপস্তরের সংখ্যা। এই প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকে 2টা করে না? তার মানে এটাকে যখন আমি 2 দিয়ে গুণ করে দিব, সেটা হয়ে যাবে তার ইলেকট্রন সংখ্যা। তাহলে উত্তর কি হবে? 2 × 12+1। উত্তর কত হবে? 2 × 12+1। বোঝা গেছে? একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসে n = 3, l = 2 হইলে কয়টি অরবিটাল সম্ভব? খুবই ভালো একটা প্রশ্ন। কয়টা অরবিটাল আমরা সেটা বের করব। তার মানে l এর মান দেওয়া আছে, n এর মান আমার এখানে কোনো ভ্যালু করতেছে না। তার মানে কত হবে? অরবিটাল সংখ্যা 12+1। তাহলে 2 বসাও l এর মান, 2 × 2 = 4 আর 1 5। উত্তর হচ্ছে 5টা অরবিটাল সম্ভব। উত্তর কয়টা অরবিটাল সম্ভব? 5টা অরবিটাল সম্ভব। বোঝা গেছে? কি কি বলো তো? l মানে কি? d না? xy, dyz, dzx, dx² - y², dz²। এই যে 5টা অরবিটাল সম্ভব। l = 2 মানে তো d অরবিটাল। পারবা না বাবারা? অবশ্যই পারবা। নেক্সট আসো। পটাশিয়াম ফেরোসায়ানাইড, দেখো তো একটু আগে পড়াইছি। এটা দ্বারা কোন দ্রবণ শনাক্ত করা যায়? খুবই সিম্পল। যারা ডি ব্লক মৌল, আয়রন ডি ব্লক, এটা আনসার। কপার ডি ব্লক, এটা আনসার। জিঙ্ক ডি ব্লক, এটা আনসার। উত্তর হচ্ছে তিনটাই। তিনটায় আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে শনাক্ত করতে পারি। বহুপদী বাদ, বহুপদী বাদ, বহুপদী পড়ার দরকার নাই। জাস্ট তোমাকে বুঝাইতেছি যে বহুপদীও তুমি পারবা। তোমাকে সলভ করার পরে তুমি বহুপদীও পারবা। ঠিক আছে? এখন আসো। পরমাণুতে একটা বোর ইলেকট্রনের চতুর্থ শক্তি স্তরে কয়টি পূর্ণ আবর্তন করতে তরঙ্গ সৃষ্টি হয়? খুবই সিম্পল হিসাব। n এর মান যা, n এর মান যা, এর তরঙ্গের যে আবর্তন সংখ্যাও ঠিক তাই। তাহলে কোন অরবিটাল হচ্ছে চতুর্থ শক্তি স্তর? কয়টা তরঙ্গ দিবে? 4টা দিবে। কয়টা তরঙ্গ দিবে? 4টা দিবে। যদি বলতাম পঞ্চম শক্তি স্তর, তাহলে কয়টা তরঙ্গ দিত তো বলো তো? এটা কমেন্টে তোমরা জানাবা। বুঝতে পেরেছো বাবারা? ওকে, নেক্সট আসো। সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, দেখো এটা উদ্বায়ী পদার্থ। অ্যামোনিয়াম ক্লোরাইড উদ্বায়ী পদার্থ হলে সোজা কথা ঊর্ধ্বপাতন শেষ। ক্রোমাটোগ্রাফিতে পৃষ্ঠতলের যে ইয়াটা নির্ভর করে অধিশোষণের মাত্রা, অধিশোষণের ক্রমটা নির্ভর করে এর পোলারিটির উপরে। যে যত বেশি পোলারিটি সৃষ্টি করতে পারে তার অধিশোষণ ক্ষমতা তত বেশি। এটার কি জানো? এটা হচ্ছে ফার্স্ট অফ অল কার্বক্সিলিক অ্যাসিড হবে, কারণ এ বেশি পোল দিতে পারে। এরপরে সিওটা বাদ দাও, OH থাকে।
মনে রাখার টেকনিক বলতেছি। সিও বাদ দিলাম, OH হয়ে গেল। অ্যালকোহলের পরে দিব কি বলতো, অ্যামিন দিব, NH2। এরপরে কি দিব বলতো, এই যে সিও বাদ দিছিলাম না, এটাতে কি হইতে পারে, অ্যালডিহাইড। তুমি অ্যালডিহাইড আগে বলো না কিটোন আগে বলো, অ্যালডিহাইড বলো। তার মানে আগে দিবা অ্যালডিহাইড, তারপরে কি দিবা বলতো, কিটোন, তারপরে কি দিবা, ডাবল বন্ড, তার মানে অ্যালকিন বা ইথিন। ঠিক আছে, এই হচ্ছে আমার পোলারিটির ক্রম, এই হচ্ছে আমার অধিশোষণের মাত্রা। কার্বক্সিলিক অ্যাসিড সবচেয়ে বেশি অধিশোষণ ঘটাবে, অ্যালকোহল, অ্যামিন, অ্যালডিহাইড, কিটোন, তারপর সবার লাস্টে ইথিন বা অ্যালকিন মানে ডাবল বন্ড যুক্ত যৌগ। বোঝা গেছে, ডাবল বন্ড যুক্ত যৌগগুলা। এখন আসো উত্তর কোনটা দেখি, গ নম্বর উত্তর। উত্তর হচ্ছে গ নম্বর, তুমি মিলাই দেখো ওইটাই। ওকে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত দ্রাব্যতা দেওয়া আছে, গ্রাম পার ডিএম কিউব, মানে যেটা ডিএম কিউব মানে হচ্ছে লিটার মধ্যে পড়ে, এমএল এর মধ্যে পড়ে, যাহাই ডিএম কিউব তাই হচ্ছে এমএল। দ্রাব্যতা গুণফল কত, কেএসপি। সেম ভাবে কেএসপি বের করবা, অলরেডি বলে ফেলছি, এই ম্যাথ হাতে করা যায় না, তাই এটা জাস্ট প্রসেস জানলেই হবে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথের শক্তি ইয়ন হলে তৃতীয় কক্ষপথের শক্তি কত? তুমি জানো EN = E1/n²। এটা শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? হাইড্রোজেনের ক্ষেত্রে, কারণ তার পারমাণবিক সংখ্যা কত, 1, Z এর মান 1। তাহলে এখন বসাও E1 কত শক্তি স্তর বলছে, তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর বলছে থার্ড শক্তি স্তর, তাহলে 3²। তার মানে E1/3 × 9, উত্তর হচ্ছে E1/9। উত্তর হচ্ছে ক, E1/9। এরপরে প্রশ্ন, হাইড্রোজেন বর্ণের ক্ষেত্রে কোনটি দৃশ্যমান অঞ্চলে? সবার আগে বলছিলাম উত্তর হবে বামার, তাই না? বাকি যা বলবে সব অবলোহিত। আর লাইমেনের ক্ষেত্রে কি হবে, ইউভি। বাকি সবাই অবলোহিত, আর বামারে হচ্ছে দৃশ্যমান। তোমরা অলরেডি জানো। চলো 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 চলো, কোনটির ক্ষেত্রে বোরের মতবাদ প্রযোজ্য নয়? বোরের মতবাদ প্রযোজ্য হওয়ার জন্য অবশ্যই অবশ্যই একটা ইলেকট্রন থাকতে হবে। যারা হচ্ছে সিঙ্গেল মানুষ, ঠিক আছে, সিঙ্গেল মানুষ বলতে কি হচ্ছে, এই যে আমার কত সুন্দর ভালো মানুষ দেখছো না, হাসি খুশি চলি, সিঙ্গেল। এই সিঙ্গেল মানে একটা ইলেকট্রন থাকতে হবে, একটা ইলেকট্রন থাকতে হবে, তবেই সে বোরের তত্ত্ব মেনে চলবে। যদি একটা ইলেকট্রন না থাকে, অথবা একটার বেশি থাকে, অথবা জিরোটা থাকে, সে মেনে চলবে না। হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে, একটা, উত্তর ক। হাইড্রোজেন প্লাসে কয়টা ইলেকট্রন আছে, নাই, জিরোটা। হিলিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন আছে, হিলিয়াম কি হয়, 2+ হইতে পারে, তাই না? হিলিয়াম প্লাসে একটা ইলেকট্রন আছে। লিথিয়াম 2+ কয়টা ইলেকট্রন আছে, 3টা আছে, তার মানে একটা ইলেকট্রন আছে। তার মানে ক, গ এবং ঘ, মানে লিথিয়াম, হিলিয়াম আর হাইড্রোজেন, এইখানে যা দেওয়া আছে এদের বোর তত্ত্ব প্রযোজ্য, কারণ একটা ইলেকট্রন আছে। কিন্তু প্রশ্নে বলছে নয়, প্রশ্নে বলছে নয়, এই কারণে আমি ভুল দাগিয়ে ফেলছি। উত্তরটা হবে হচ্ছে, দাঁড়াও এটা মুছে দিই, উত্তরটা হবে হচ্ছে খ, হাইড্রোজেন প্লাস। কারণ এইখানে কোনো ইলেকট্রন নাই, এইখানে কোনো কি নাই, ইলেকট্রন নাই। দ্যাট মিনস বোর মতবাদ অনুযায়ী প্রযোজ্য হইতে হবে কাদের, যাদের একটা ইলেকট্রন আছে। এখন হাইড্রোজেন প্লাস আয়ন, এখানে কোনো ইলেকট্রন নাই, উত্তর এইটা, এটা কোনো প্রযোজ্য হবে না। আশা করি বুঝতে পারছো। এটা উদ্দীপক, এটা বাদ, বহুপদী বাদ। দেখো তো 3D অরবিটালের জন্য এম এর কোন সেটটি প্রযোজ্য হবে? এইখানে ডি অরবিটাল বলছে, ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান কত, 2। তাহলে এম এর মান কি হবে বলতো, -2, -1, 0, +1, +2। এই যে পাঁচটা আমরা এম এর মান পাইছি। এম মানে অরবিটাল সংখ্যা বের করো, ম্যাগনেটিক। উত্তর কত হবে, গ হবে। এম এর কোন সেটটা হবে, বুঝতে পেরেছো? কিভাবে বের করবো, যে সবার প্রথমেই কিন্তু এটা আমি শিখাইছি, তাই না? হ্যাঁ, তারপর একটা বহুপদী। ওকে, AB3 এর দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতা এস জানতে চাইছে, কিভাবে বের করবা? কেএসপি সূত্র কি দেখো তো, এটা AB3 আছে, তার মানে 3 × 9 = 3 × 27, s⁴। এটা সমান সমান 1.7 × 10⁻⁻12। আনসার বের করবা, হয়ে যাবে। একটি বিকিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত ন্যানোমিটার, রশ্মির তরঙ্গ সংখ্যা কত? তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে মিউ বার, মিউ বার সমান সমান 1/λ, মিউ বার সমান সমান 1/λ। শেষ, তোমরা এটা করে ফেলবা। নেক্সট আসো, হাতে ক্যালকুলেশন কিন্তু আমরা একটা এমসিকিউতে তোমাকে বলে দিছি, হাতে ক্যালকুলেশন একটা এমসিকিউতে আমরা বলে দিছি। আরও যদি হাতে ক্যালকুলেশন জানতে হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আছে, এবং প্রতি বছর মেডিকেল পরীক্ষার আগে আমরা হাতে ক্যালকুলেশনের ভিডিও দিই।
আমাদের পেইড ব্যাচে অনুশীলনী ক্লাস আছে, অনুশীলনী ক্লাসে কিন্তু সলভ করাইতে করাইতে আমরা ইয়া করি, কি বলে ওইটাকে, হাতে ক্যালকুলেশন কিন্তু শিখাই ফেলি, ঠিক আছে। ওকে, নেক্সট আসুন। এনএমআর বর্ণালিমিতির প্রয়োগ হয় কোন ক্ষেত্রে? আবারও সেম কোশ্চেন। এমআরআই। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি এস হয়, দ্রাব্যতা গুণাঙ্কের মান কত? খুবই শর্টকাট, 3 এর পাওয়ার 3 হবে আর এস এর পাওয়ার 3 প্লাস 1 হবে। ওই যে অনেকে এমন কিছু বলে না, আমার উপর আমি, তোমার উপর তুমি, এস এর পাওয়ার আমি প্লাস তুমি, তাহলে কি হবে? 3 3 9, 3 9 27, 27 এস টু দি পাওয়ার 4। উত্তর হচ্ছে 27 এস টু দি পাওয়ার, গোয়া কেন দেখাইলাম? দেখছো, এমন ভুল করা যাবে না, তোমরাও এমন ভুল করতে পারো না, খবরদার না। এই যে 27 এস টু দি পাওয়ার 4, ঘ। উত্তর হচ্ছে ঘ। বুঝতে পেরেছো? মানে ম্যাথ মিলাইছি ঠিক, কিন্তু উত্তর দাগিয়ে দিয়ে আসছি ভুল। এটা তাড়াহুড়ো করতে গেলে এমন হয়, বোঝা গেছে? ওকে, নেক্সট আসো। এগুলো সব বহুপদী। কোন বিকিরিত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য 820 ন্যানোমিটার, শক্তি কত? ই ইকুয়ালস টু কি হবে? এইচ সি ডিভাইড বাই ল্যামডা। এইচ এর মান জানো 6.626 10 টু দি পাওয়ার -34, সি এর মান জানো 3 × 10 টু দি পাওয়ার 8, ল্যামডা এর মান তুমি জানো 820 ন্যানোমিটার। তুমি শক্তি বের করে ফেলবা, বোঝা গেছে? বহুপদীবাদ। ওকে, এই দেখো 3p এর ক্ষেত্রে n ও l এর মান কত? সবার আগে কিন্তু এমন একটা কোশ্চেন পড়াইছি, তাই না? এটা তোমার কাজ, 124 এর উত্তর তুমি আমাকে দিবা। 3p এর ক্ষেত্রে n ও l এর মান কত? এরপরের প্রশ্নটা আসো, বর্ণালিমিতিক বিশ্লেষণে কোনটি? বর্ণালিমিতিক বিশ্লেষণ হচ্ছে NMR। এখানে কি আমরা বর্ণালীকে বিশ্লেষণ করি না? হাইড্রোজেন থাকে, এমআরআই পদ্ধতি যেটা, ওইটা হচ্ছে বর্ণালিমিতিক বিশ্লেষণ। এরপরে আসো, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফির জন্য কোনটা প্রযোজ্য? পাতলা স্তর ক্রোমাটোগ্রাফির জন্য তোমাকে দ্রাব্যতা মেজার করতে হবে, অধিশোষণ গুণাঙ্ক থাকবে। এই আরএফটা থাকে পেপার ক্রোমাটোগ্রাফিতে, এটা পাতলা স্তর ক্রোমাটোগ্রাফির মধ্যে পড়ে না। উত্তর হচ্ছে 1 ও 2। উত্তর কোনটা? 1 ও 2। বহুপদী বাদ, তাও পড়াচ্ছি কেন? না, বহুপদী পড়ানো যাবে না। এখানে বহুপদী, বহুপদী এই কোশ্চেনটা দেখো 132, এটা যদিও পরিমাণগত রসায়নের কোশ্চেন, তাও এইখানে দিয়ে দিছে এতটি অক্সিজেন পরমাণু থাকে কত গ্রাম অক্সিজেনে। যখন তোমাদের পরিমাণগত রসায়নের অনুশীলন সলভ ক্লাস দিব, তখন তুমি এটা জেনে যাবা। এটা দেখো আমি এইভাবে লিখতে পারি, n/na = w/m। n এর মান অলরেডি জানো 3.7 × 10 টু দি পাওয়ার 22, আর এটা হচ্ছে 6.02 × 10 টু দি পাওয়ার 23। এটা হচ্ছে n এর মান, আর w এর মান বের করতে হবে। m এর মান হচ্ছে কত? পরমাণু বলছে, পরমাণু বলছে তার মানে 16। অক্সিজেন যেহেতু বলছে, অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর কত? 16। যদি অণু বলতো আণবিক ভর নিতাম 32। দ্যাট মিনস এখান থেকে w এর মান বের করবা। w এর মান ক্যালকুলেশন করলে আসে 1 গ্রাম। w এর মান ক্যালকুলেশন করলে কত আসে? 1 গ্রাম আসে, 1 গ্রাম। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের উত্তর। নেক্সট আসুন, এটা বহুপদী চিত্র। আবার দেখো, জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে কি ব্যবহার হয়? ইউভি রশ্মি। সেম কথা বারবার। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত হলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত মোল পার লিটার? খুবই সহজ একটা প্রশ্ন, এটা মেডিকেলে আসার মতো একটা প্রশ্ন, মেডিকেলে আসার মতো একটা প্রশ্ন। তাহলে এইটার একটু হাতে ক্যালকুলেশন তোমাদের শিখাই দিই, তাই না? নাহলে বলবা যে জিৎ বাবা শুধু হচ্ছে হাতে ক্যালকুলেশন না শিখায় চলে যাচ্ছে। 4 × 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 4 × 10 টু দি পাওয়ার -3, মনে রাখো। তাহলে 4 × 10 টু দি পাওয়ার -3, এটা হচ্ছে তোমার কেএসপির মান। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখো তো, কেএসপির সূত্র কি? নিচে 2 আছে, তার মানে 2 × 2 = 4, 2 আর 1 3, এস এর পাওয়ার 3। কেএসপি নির্ণয়ের ফর্মুলা তোমরা অলরেডি জানো এটা, ঠিক আছে? এটা সমান সমান কি আসে? 4 × 10 টু দি পাওয়ার -3। আগে 4 দিয়ে ভাগ হবে, তার মানে s কিউব পাবো, ভাগ করো, তার মানে 4 4 উঠে গেল, 1 × 10 টু দি পাওয়ার -3 আসছে। এরপরে এটা কিউব রুট হবে, s = কিউব রুট অফ 1 × 10 টু দি পাওয়ার -3। তার মানে কি? কিউব রুট করা মানে কি? এটা ভাগ হয়ে যাওয়া না? এটা ভাগ হয়ে যাওয়া না? অবশ্যই ভাগ হওয়া। তো পাওয়ার যদি ভাগ হয়, s এর মান অ্যাকচুয়ালি আসে 1 × 10 টু দি পাওয়ার -1 মোল পার লিটার। 1 × 10 টু দি পাওয়ার -1 মোল পার লিটার। বুঝতে পেরেছো? এখন আসো, এইটা হচ্ছে আমার s পাইলাম। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙো তো, ম্যাগনেসিয়াম 2+ হবে, প্লাস 2 হাইড্রোক্সিল মাইনাস হবে, হাইড্রোক্সিল আয়ন 2টা মাইনাস হবে।
তাহলে এইটাকে আমার চাইছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে। হাইড্রোক্সিল আয়ন কয়টা আছে? 2টা আছে। তাহলে এই দ্রাব্যতাকে, এটা মানে কি? এটা যদি দ্রাব্যতা S হয়, এটা দ্রাব্যতা যদি S হয়, আরে জ্বালাতন। এটা দ্রাব্যতা যদি S হয়, এটা S হবে, এটা 2S হবে। হাট! এই যে 2S হবে। এইবার ঠিক আছে। এই বোর্ডের তারা না মারলে এটা ঠিক হয় না। কথা শুনবি? তো এই যে 2S, তার মানে 2 দিয়ে গুণ করতে হবে। S এর মান 2 দিয়ে গুণ করো, 2 × 1 × 10⁻⁻1, তাহলে কত আসে? 2 × 10⁻1 মোল পার লিটার। এই যে হয়ে গেল। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমরা বের করে ফেললাম। বোঝা গেছে? এখন চলো আমরা একটু যাই। তাহলে কি হইল বলো? উত্তর হচ্ছে 2 × 10⁻1 মোল পার লিটার। উত্তর হচ্ছে ক। উত্তর হচ্ছে কি? ক। বুঝতে পেরেছো? নেক্সট আসো। সেম কাহিনী করবা কার সাথে? 137 এর সাথে। এই যে এটা দ্রাব্যতা গুণাঙ্ক দেওয়া আছে, সালফেট আয়নের ঘনমাত্রা বের করতে বলছে। সেম কাহিনী Ac² দিয়ে করে ফেলবা। নিচের কোনটি নেসলার বিকারক? আগেও বলছি যে পটাশিয়াম মার্কিউরিক অ্যাসিড আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ, রাইট? উত্তর হচ্ছে ক। নিচের কোনটি শিখা পরীক্ষায় বেগুনি বর্ণ দেয়? শিখা পরীক্ষায় বেগুনি বর্ণ দেয় পটাশিয়াম। পটাশিয়াম শিখা পরীক্ষায় কি বর্ণ দেয়? বেগুনি বর্ণ দেয়। সোডিয়াম দেয় সোনালী হলুদ। এই দেখো কত সুন্দর একটা প্রশ্ন। একটা আয়ন দিছে যেটাকে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে তুমি শনাক্ত করছো, আর লালচে অদক্ষেপ পাইছো। লালচে যদি অদক্ষেপ পাও, বলো তো কার সিক্ত পরীক্ষায় পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে লালচে অদক্ষেপ পাও? কপার। কার? কপার। বুঝতে পেরেছো? ওকে। আর ক্যালসিয়ামের তো আমরা এটা দিয়ে শনাক্ত করব না, কারণ ক্যালসিয়াম তো আর ডি ব্লক মৌল না, আগেই বলছিলাম, তাই না? কোনো পরমাণু ইলেকট্রনের জন্য নিজের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি সঠিক? তোমাকে দেখতে হবে। দেখো আমরা কি বলছিলাম? এন তো যে কোনো মান হইতে পারে 1 থেকে শুরু করে। এল এর মান এন এর চাইতে 1 কম হইতে হবে, তাই না? 0 সহ। আর এম এর মান কি হইতে হবে? -1 থেকে 0 সহ +1 পর্যন্ত, প্লাস এল পর্যন্ত, এমন কিছু। আচ্ছা দেখি, দেখো তো, এন এর মান 3, এল এর মান 1, এম এর মান -2, এইখানে এই কাহিনী করে দিছে। এটা হওয়া সম্ভব না। এম এর মান হইতে পারতো -1, 0, +1, কিন্তু দিছে -2, তার মানে এটা ভুল। এন এর মান 1, এল এর মান 0, এই এল এর মান 1, এম এর মান 0, কারেক্ট। এস এর মান -1/2, আনসার খ। আনসার খ। বুঝতে পেরেছো? বাকিটাও একটু দেখাই দিই। এন এর মান 2, এল এর মান 1, এম এর মান 0, এন এর মান 2, এল এর মান 1, এম এর মান 0, এস এর মান +1/2। এটাও তো কারেক্ট। গ নম্বরও কারেক্ট। অবশ্যই গ নম্বরও কারেক্ট, কারণ দেখো সবগুলা ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে। ঘ নম্বরটা দেখি, এন এর মান 2, এল এর মান 1, এম এর মান +2, এস এর মান -1/2। এই যে এম এর মান যে +2 দিছে, এটা ভুল, কারণ এল এর মান যেখানে 1, সেখানে এম এর মান তো এল কে ছাড়াইতে পারবে না। এটা হচ্ছে একটা ব্যাপার। তার মানে উত্তরে এখানে খ এবং গ দুইটাই কারেক্ট। ঠিক আছে? খ এবং গ দুইটাই কারেক্ট। উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কি? আগেও বলছিলাম 2 × 12 + 1, উত্তর এইটাই। উপশক্তি স্তর বলছে। আর যদি প্রধান শক্তি স্তর বলতো, ইলেকট্রন ধারণ ক্ষমতা হইতো 2n²। প্রধান শক্তি স্তর বলতো অরবিটালের সংখ্যা হইতো n²। বোঝা গেছে? ওকে। পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কোনটি? তাহলে mvr = কি বলো বাবারা? nh/2π। তাহলে n এর মান বসাও, যেহেতু দ্বিতীয় কক্ষপথ বলছে। কত? দ্বিতীয় কক্ষপথ বলছে, তাহলে 2h/2π। তাহলে 2 2 কাটা, উত্তর হচ্ছে h/π। আনসার হচ্ছে h/π। কই অপশন কই? এই যে গ। বুঝতে পেরেছো? দেখো নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়? এটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে আসছে। হিলিয়াম। হিলিয়াম তোমার পি ব্লকে 18 নম্বর গ্রুপে থাকা সত্ত্বেও এটা কিন্তু এস ব্লক মৌল। এটা এস ব্লক মৌল, এটা কিন্তু পি ব্লকের না। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি? তুমি যদি একটু দেখো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে এর যে ইলেকট্রন বিন্যাসটা থাকে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাসটা থাকে সেটা হয় শেষের দিকে আসলে 3d5, ম্যাঙ্গানিজ 2+। Fe2+ এর কথা যদি দেখো, Fe2+ দিছে, তাই না? Fe2+ এর ক্ষেত্রে আসে হচ্ছে 3d6। হ্যাঁ 3d6 আসে। আর ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়াম হয় কি 3+, এই ক্ষেত্রে আসে হচ্ছে তোমার 3d3। এখন বলছে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম।
বিজোড়ের ক্ষেত্রে আমরা হুন্ডের নীতি আলোচনা করব। 3D5-এ দেখো তো 5টা অরবিটাল দিলাম, 1 2 3 4, 1 2 3 4 5, তার মানে 5টারে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টাই বিজোড়ে চলে গেছে। দ্যাট মিন্স ম্যাঙ্গানিজে 5টা বিজোড় ইলেকট্রন আছে, আয়রনে আছে 3D6। 5টা করো তো, 1 2 3 4, 1 2 3 4 5। তার মানে এই ক্ষেত্রে কি হবে, আগে 5টা ফিল আপ করবে, 1 2 3 4 5, যেহেতু 6 নাম্বার ইলেকট্রনটা এখানে ডাউন স্পিনে যাবে। তার মানে দেখো 3Dর ক্ষেত্রে প্রথম যে ব্লকটা এক্স ওয়াই অরবিটাল, ওইখানে 2টা ইলেকট্রন চলে গেছে, বাকি থাকে 4টা। Fe2 প্লাসে বিজোড় ইলেকট্রন আছে 4টা। ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো 5টা অরবিটাল দিলেও 1 2 3 4, প্রথম 3টাতে জাস্ট 3টা থাকে, এর বিজোড় ইলেকট্রন 3টা। তাহলে ম্যাঙ্গানিজের বিজোড় ইলেকট্রন 5টা, আয়রন 2 প্লাসের পাইলাম 4টা, ক্রোমিয়ামের পাইলাম 3টা। তাহলে উত্তর কোনটা হবে দেখো তো, উত্তর হবে ক। ম্যাঙ্গানিজের সবচেয়ে বেশি বিজোড় ইলেকট্রন, ক্রোমিয়ামের সবচেয়ে কম। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত হয় হচ্ছে অতি বেগুনি রশ্মি। সবার আগে বলছি, নিচের কোনটি আউটবাউ নীতি মেনে চলে? সেম কথা, n+l নীতি। n+l এর মান যার কম সেটি থাকবে কম শক্তি স্তর, আগে সেখানে যাবে। n+l এর মান যার বেশি সেসব কঠিন শক্তি স্তর, মানে অনেক বেশি শক্তিশালী, সেখানে যাবে ইলেকট্রন কম, মানে সবার পরে যাবে। উত্তর হচ্ছে গ। তুমি বের করে দেখবা পরমাণু তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কত। দেখো প্রধান শক্তি স্তর বলছে, তার মানে কত হবে, n²। 3 3 9, উত্তর হচ্ছে ঘ, 9টা। কারণ প্রধান শক্তি স্তরে অরবিটাল জিজ্ঞেস করছে, নট উপশক্তি স্তর। বুঝতে পেরেছো? কোনো উপশক্তি স্তর কিন্তু জানতে চাই নাই। এরপর আসো, লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হইলে তরঙ্গ সংখ্যা কত? সেম কথা, ল্যামডা এর মান দেওয়া আছে, তোমাকে কি বের করতে হবে, তরঙ্গ সংখ্যা মিউ বার সমান সমান 1/λ। শেষ, বের করে ফেলবা। কোনটি শুষ্ক কারক? শুষ্ক কারক হচ্ছে P2O5। আবার শুষ্ক কারক আছে ক্যালসিয়াম ক্লোরাইড, শুষ্ক কারক আছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। এরা হচ্ছে শুষ্ক কারক। এরা শুষ্ক কারক কেন? কারণ এরা পরিবেশ থেকে পানি শুষে নেয়। এরা পরিবেশ থেকে পানি শুষে নেয়। এদের আরেক নাম হচ্ছে ডেসিকেটিং এজেন্ট। কি এজেন্ট বাবারা? ডেসিকেটিং এজেন্ট। বোঝা গেছে? ডেসিকেটিং এজেন্ট। নেক্সট, এটা বাদ। এই প্রশ্নটা দেখো, একটা আয়ন আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে শনাক্ত করছো। প্রশ্ন বলছে অধক্ষেপের বর্ণ যদি সাদা হয় তাহলে কি হবে? তুমি একটু বলো তো, তোমাকে আমি কি শিখাইছি বাবারা? যে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে যারা ডি ব্লক মৌল তাদেরকে শনাক্ত করা যায়। তার মানে পটাশিয়াম ফেরোসায়ানাইড যেহেতু দিছি, ক নম্বরে ক্যালসিয়াম আছে, এটা আগেই বাদ, এটা আগেই বাদ। এখন সাদা অধক্ষেপ বলছে, কপারও শনাক্ত করতে পারি, আয়রনও পারি, জিঙ্কও পারি, যেহেতু সবাই ডি ব্লক মৌল। এখন পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে যদি বলে সাদা অধক্ষেপ, তাহলে আমরা কোনটা শনাক্ত করব? জিঙ্ক আয়ন। কেন জিঙ্ক আয়ন শনাক্ত করব? কারণ এটা অবস্থান্তর মৌল না। যারা অবস্থান্তর মৌল না তারা সব সময় সাদা অধক্ষেপ দিবে। তোমাকে একটু আগেই বলছিলাম তারা সাদা অধক্ষেপ দিবে। বুঝতে পারছো? এখানে দুইটা ক্রাইটেরিয়া কিন্তু ফিল আপ করছে জিঙ্ক। তোমাকে পড়াইছি না? অবশ্যই পড়াইছি। নেক্সট আসো। ওকে, এক্স ধাতু, খুবই সুন্দর একটা প্রশ্ন বলছে। এক্স ধাতু শিখা পরীক্ষায় সোনালী হলুদ দেয়। এটা থেকেই তোমার জানার কথা যে এটা সোডিয়াম আয়নকে বলতেছে। এখন বলছে এই ধাতুর ক্ষেত্রে বিকারক কোনটা? সোডিয়ামকে শনাক্ত করার জন্য কি ব্যবহার করি বলো বাবারা? অবশ্যই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। উত্তর হচ্ছে ক, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এই ছিল হচ্ছে আমাদের গুণগত রসায়নের কবির স্যারের যে এমসিকিউগুলো ছিল অনুশীলনতে, সেইটা এর পরবর্তী পার্টে আমরা দিব। এই যে বোর্ড কোশ্চেন, এখানে যতগুলো বোর্ড কোশ্চেন আছে আমরা সলভ করাবো, তারপরে আমরা অ্যাডমিশনের কোশ্চেন পড়াবো। ঠিক আছে? এটা কবির স্যারের অনুশীলনটাই এইভাবে সাজানো। ঠিক আছে? সো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমরা 3টা করে ভিডিও পাবা। যেগুলো ছোট আছে ওইটা একটা ভিডিওতে কভার করে দিব। তো কবির স্যারের মোটামুটি ম্যাক্সিমাম অনুশীলনের প্রশ্ন আমরা সলভ করাই ফেলছি। বাকি যেগুলো আছে দেখবা বোর্ডে আসছে বা হচ্ছে তোমার বিভিন্ন ভার্সিটি মেডিকেলে অ্যাডমিশনে আসছে, এগুলো তুমি হাজারিনাক স্যারেও পাবা, কবির স্যারেও পাবা, কোশ্চেন ব্যাংক খুললেও পাবা। বুঝতে পেরেছো? তো কবির স্যারের মেন যে অনুশীলনের প্রশ্ন আমরা কিন্তু সলভ করাই ফেলছি। বুঝতে পেরেছো? ঠিক আছে? আমার পরিচয় যারা জানো না তারা তো ভালো, যারা জানো আরও ভালো। আমি জিৎ বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজে। দেখা হবে নেক্সট কোনো সেশনে। ঠিক আছে বাবারা? ভালো থাকো।